এই পরিস্থিতি থেকে না আগে বাঁচতে পেরেছে আর না এখন বাঁচতে পারছে। প্রতিটি ভারী কদমের সাথে ওর বুকের ভেতরে ঢিপ ঢিপ শব্দ আরো বাড়তে লাগলো। সাদিক পেছনে এসে দাঁড়িয়ে তার কোমর চেপে বুকের সাথে আটকে ধরল। হাত কোমর জড়িয়ে পেট জড়িয়ে ধরতেই অহনা হাত খামচে ধরল। সাদিকের গরম নিঃশ্বাস কাঁধে পড়তে কেঁপে উঠল সে। নিঃশ্বাসের দ্রুত বেগ সামলাতে না পেরে একসময় নিজেকে সঁপে দিল। সাদিক আগলে নিল সম্পূর্ণভাবে, ঠিক যেমন 6 বছর আগে আগলে নিত ঠিক তেমনভাবে। অনেকক্ষণ অপেক্ষা করিয়ে বিরক্ত মাহাদির সামনে হাজির হলো অহনা। সদ্য গোসল করায় চুল দিয়ে টপাটপ পানি পড়ছে তার। মাহাদি খিলখিল করে হেসে বলল, মাহাদিও গোসল করেছে, আম্মুও গোসল করেছে। অহনা হেসে ছেলের মাথায় চুমু দিল। পেছন থেকে আসলো সাদিক। ওর চুলো ভেজা, মুখ বেজার করলো মাহাদি। লুকানোর জায়গাটা না পেয়ে মাকে চাপড়ে ধরল। অহনা অবাক হলো না। অন্য সময় বাবা বাবা বলে মাথা খারাপ করে দেয়, অথচ বাবাকে কাছে পেয়ে যাওয়ার নামও নিচ্ছে না। সাদিক ভ্রু বাঁকিয়ে ছেলের দিকে তাকালো। নতুন জিনিস অ্যাকসেপ্ট করতে পারতো না সে নিজেও। ছেলেটা সব অভ্যাস তার মতো হতে হবে কেন? মায়ের মতো সব মেনে নিলেই তো হয়। সাদিক আবার আসলো মাস 2 পর, তাও মায়ের জোরাজুরিতে। অহনা সাদিকের ঘরেই থাকে এখন। সেদিন স্টোররুমে যেতে চেয়েছিল, কিন্তু ফরিদা মুখ বেঁকিয়ে ব্যঙ্গ করে বলেছিল, প্রতিদিনের ঢং ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখো, বাইরের লোকের সামনে অপমান করার দরকার নেই। আসল কথা ছিল অন্য কিছু। খলিল সাহেব বোনের কথায় এক বড় সড়ো তালা স্টোররুমে ঝুলিয়ে রেখেছিল, সাথে কথা শুনিয়েছিল ফরিদাকে। তাই এই রাগ। অহনা বেশ বুঝেছিল তার ফুপু শাশুড়ির বেশ প্রভাব আছে এ বাড়িতে। সেবার সাদিক আসলো সকাল সকাল। সারা সকাল ঘুমিয়ে বিকালে সেই যে বাইরে গেল, ফিরল গভীর রাতে। তারপর ড্রয়িং রুমে খেলা দেখার অজুহাতে বাকি রাতটুকু কাটিয়ে দেয়। 1 দিন 2 দিন 3 দিন এমনই গেল। অহনার সাথে খারাপ ব্যবহার কি? কোনো ব্যবহারই করে না। ডাকা তো দূর, নজর তুলে দেখে না পর্যন্ত। অহনা বেশ বুঝে। রাতে যতক্ষণ সে ঘরে থাকে ততক্ষণ তার স্বামী ফেরে না। ভোরবেলা সেও ঘর ছাড়ে আর সাদিকও ঘরে ঢোকে। অহনার আর কি হয়ে গেছে আগাছা, শিকড় গভীর, তাই তুলে ফেলতেও পারছে না। তবে চতুর্থ দিনের দিন একটা ঘটনা ঘটে গেল। ফরিদা সাদিকের এক গাদা কাপড় ওর হাতে তুলে দিল। সবগুলো ধুতে হবে। অহনার কাপড় ধোয়ার তেমন অভিজ্ঞতা নেই। ফরিদা অন্য কারো কাপড় ধোয়া পছন্দ করে না, এজন্য নিজের কাপড় নিজে ধুয়ে ফেলে। আর খলিল সাহেব কোনোদিনও ময়লা কাপড় বাড়ি আনেননি, তাই অন্য সব কাজে বেশ পটু হলেও এই কাজে সে আনাড়ি থেকে গেছে। আজ ফরিদার কোমরে আর পিঠে দারুণ ব্যথা হচ্ছিল। বলা চলে এক প্রকার বাধ্য হয়ে অহনার হাতে কাজটা তুলে দিল। সাদিকের ফিরে যাওয়ার সময়ও হয়ে এসেছে। অহনা ভয়ে ভয়ে সব ধুলেও সাংঘাতিক ভুল করে ফেলল। সাদা আর রঙিন টি শার্ট একসাথে ভেজালো। আরেকদিকে একসাথে ভিজিয়েছে প্যান্ট আর শার্ট। সেখানে সাদিকের শখের সাদা প্যান্ট আর ফর্মাল সাদা শার্ট ছিল। আর ছিল মৌলির নিজের হাতে ডিজাইন করে দেওয়া সাদা পাঞ্জাবি। সবগুলো সাদা কাপড়েরই বেহাল দশা হয়ে গেল। কোনোটায় নীল রঙের ছোপ দাগ পড়ল, তো কোনোটায় লাল রঙের। আর মৌলির দেওয়া পাঞ্জাবিতে তো এক এক জায়গায় এক এক কালার বসে গেল। অহনা এত সব বুঝল না। রং যে হতে পারে কিংবা ওগুলো যে প্লেন সাদা ছিল সেটাও বুঝল না। ও তো সরাসরি পানিতে ডিটারজেন্ট গুলিয়ে ভিজিয়ে রেখেছিল। ঘণ্টাখানেক পর হালকা কেচে ধুয়ে ফেলেছিল। কড়া রোদে কড়কড়া শুকে যাওয়ার পর বিকেলে তুলে আনলো। এরপর আয়রন করে বিছানায় সুন্দর করে ভাঁজ করে রেখে রাতের রান্না করতে গেল। ফরিদার শরীর খারাপ, এজন্য আবারও রান্নার দায়িত্ব পেয়েছে সে। নাহলে সাদিক আসলে সে রান্নাঘরের কাজ থেকে ছুটি পেয়ে যায়। সাদিক আসলো 9টার দিকে। ফরিদা খাবার খেয়ে শুয়ে পড়েছে। অহনা রান্নাঘর থেকে দেখলো সাদিক হাতে পাঞ্জাবি নিয়ে বড় বড় পা ফেলে মায়ের ঘরের দিকে যাচ্ছে। মিনিটের মধ্যে আবারও চলেও এলো। অহনার চোখ সরাতে না সরাতে সাদিক রান্নাঘরে এসে হাজির। চোখ সেদিনের মতোই লাল হয়ে আছে। আবার কি সেদিনের মতো কিছু করবে? ঢোক গিলল অহনা। গতবারের মতো এবারেও ধারণা ভুল প্রমাণিত হলো। সাদিক অহনার হাত মুচড়ে ক্রোধে জর্জরিত ভয়ঙ্কর স্বরে বলল, যেটা পারো না সেটা করতে যাও কেন? মানুষের ইমোশনের কোনো মূল্য নেই? বিয়ে হয়েছে জন্য যা খুশি তাই করবে? খবরদার, যদি আর কোনোদিন আমার জিনিসে হাত দিয়েছ তাহলে হাত কেটে ফেলবো। অহনা চোখ খিচে বুঝে রইল। ব্যথায় টু শব্দটাও করল না। কথা শেষে সাদিক ওর মুখের ওপর পাঞ্জাবি ছুঁড়ে চলে গেল। কি হলো কিছুই বুঝল না অহনা। মেঝে থেকে পাঞ্জাবি তুলে দেখতে লাগলো। কান্না আটকানোয় চোখ চলছে। ফরিদা কাঁদতে কাঁদতে এসে বলল, সাদা জামা যে আলাদা ধোয়া লাগে তা জানো না? বাপের বাড়িতে কি খালি ছেলে ফাঁসানো শিখে এসেছ? অহনা সাদিকের পাঞ্জাবি হাতে মাথা নিচু করে চুপ করে রইল। সে রাতে সাদিক বাড়ি ফিরল না। অহনা অনেক রাত পর্যন্ত পাঞ্জাবির রং উঠানোর চেষ্টা চালালো, কিন্তু কাজ হলো না। উল্টো কাপড় পাতলা হয়ে গেল। সাদিক ফিরল ভোরের দিকে। অহনা পাঞ্জাবি শুকাতে দিয়ে খাটে বসে ঘুমিয়ে গেছে। ইচ্ছা ছিল পাঞ্জাবি শুকানোর পর লেবু দিয়ে ঘষে আবার চেষ্টা করবে। তার আগে ঘুমিয়ে পড়েছে। সাদিক ঘুমন্ত অহনার দিকে এক পলক তাকালো শুধু। প্রথমবারের মতো অন্য নজরে, না রাগ, না ক্ষোভ, আর না কামনা। সেই দৃষ্টিতে পরিচিত হবার ভাব ছিল।
সারা রাত যে কেমন ছটফট করে কাটিয়েছে তা একমাত্র সেই জানে। মৌলি ওর জীবনে আসা প্রথম নারী, প্রথম ভালোবাসা। যখন ভালোবাসাটাই বুঝতো না তখন থেকে টান অনুভব করত। সময়ের সাথে সাথে সেই টান, ভালো লাগা এরপর ভালোবাসার রূপ নিয়েছে। কোনোদিন অন্য কাউকে জীবনে আশাও করেনি। অপরদিকেরও সেই হাল। তার বিয়ের কথা শুনে হসপিটালে ভর্তি ছিল মৌলি। এরপর একদম চুপচাপ হয়ে গেছে। কাজিনদের মধ্যে আর কেউই ওর সাথে ভালোভাবে কথা বলে না। এই একটা মানুষের জন্য সে সব হারিয়েছে, সব। সারা রাত মসজিদে কাটিয়েছে সাদিক। নামাজ পড়ে প্রার্থনা করেছে নিজের অশান্ত মনের শান্তির জন্য। এরপর ফজরের সিদ্ধান্ত নিয়েছে জীবন থেকে পুরনো স্মৃতি সব মুছে ফেলবে। পাঞ্জাবিটাই হয়তো সূচনা ছিল, না হলে এত বছর কাঁদার ছিটা পর্যন্ত যে পাঞ্জাবিতে লাগেনি, সেই পাঞ্জাবি হুট করে ধুতেই বা কেন যাবে, আর এই অবস্থায় বা কেন হবে? অভিনয়ের জন্য প্রস্তুত ছিল আগে থেকেই। এখন বাস্তবের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিল। বিছানায় বসে চুল খামছে, অনেকক্ষণ ভাবল। এরপর মৌলির দেওয়া সমস্ত জিনিস ছাদে নিয়ে পুড়িয়ে ফেলল। এরপরে শেষ কাজ হিসেবে ঘরে ফিরে অহনাকে ডেকে তুলল। প্রথমবারের মতো নরম গলায় বলল, সরি। অহনা ভয়ার্ত মুখে ফ্যালফ্যাল করে তাকালো। সাদিক ওর দিকে তাকাতে পারল না। চোখ নিচের দিকে রেখে ছোট করে বলল, গতরাতের জন্য। আর অহনা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। সাদিক বার কয়েক পলক ফেলে বলল, বাকি সবকিছুর জন্য, বলেই আর থাকল না। অহনা বুঝতে চেষ্টা করলো অনেক। ব্যবহারের জন্য ক্ষমা চাইল কি, কিন্তু কেন? ও তো এসব চায় না। আসলে কি চায় তাও নিজেও জানে না। শুধু চায় ঘুমাতে। হ্যাঁ, ঘুমাতে চায় অনেকক্ষণ। অনেক দিন হলো ঠিকমতো ঘুমায় না। ঘুমে ঢুলতে ঢুলতে আবার ঘুমিয়ে পড়ল। সাদিক আবার ডেকে তুলল। একদম রেডি হয়ে এসেছে। অহনা চোখ কচলে উঠে বসল। ওর মনে হচ্ছে স্বপ্ন দেখছে। ঘুমের রেশ কিছুতে কাটছে না। সাদিক মৃদু গলায় বলল, আমি চলে যাচ্ছি, মাকে বলে দিও, আর এটা তোমার হাত খরচের জন্য। অহনার হাতে কিছু টাকা দিয়ে ভারী কদমের চাপ ফেলে চলে গেল। ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল সে। কখনো তো এটা কল্পনাই করেনি। তাহলে এমন স্বপ্ন কেন দেখছে? যদি স্বপ্ন না হয় তাহলে কি? রাতে না মারতে আসলো, এখন আবার এত ভালো করে কথা? জিন ভূতের আসরও হতে পারে, অহনার জানার কথা নয়। সাদিক এই সম্পর্ক মানতে নিজেকে ঠিক কতবার ভেঙেছে, আর এখনও ভেঙে চলেছে। সারা সকাল টিভিতে আর্ট বিষয়ে ডকুমেন্টারি দেখেছে মাহাদি। সাদিক বাইরে ছিল আর অহনা নিজের কাজে ডুবেছিল। ছেলের এতক্ষণ ডকুমেন্টারি দেখার ফলাফল পেতে হতো ছেলের বাবাকে। নিজের প্রিয় টি শার্টের বেহাল দশা দেখে সাদিক রাগ নিয়ে অহনার সামনে হাজির হলো। টি শার্ট অহনার মুখের সামনে ধরে বলল, দেখো তোমার ছেলে কি করেছে। হকচকিয়ে গেল অহনা। টি শার্ট হাতে নিয়ে চিন্তিত গলায় বলল, মাহাদি তো দুষ্ট না, কোনোদিন এমন করেনি। তো আমি কি মিথ্যা বলছি? সাদিক চেঁচিয়ে উঠল। অহনা থতমত খেয়ে বলল, পুরো টি শার্ট জুড়ে রঙের কাজ দেখা যাচ্ছে। বোধহয় কিছু আঁকানোর চেষ্টা করেছিল, কিন্তু আঁকাটা সম্পূর্ণ হওয়ার আগেই টি শার্ট হাতছাড়া হয়ে গেছে। অহনা আমতা আমতা করে বলল, আচ্ছা আমি এটার দাম দিয়ে দেব। ভয়ঙ্কর রাগলো সাদিক। অহনার হাত মুচড়ে গর্জে উঠে বলল, আমাকে টাকার গরম দেখাচ্ছ? অহনা ব্যথায় আর্তনাদ করে উঠতেই কোথা থেকে মাহাদি ছুটে আসলো। কাঁদতে কাঁদতে সাদিকের পায়ে ছোট ছোট হাত দিয়ে মারতে মারতে বলতে লাগলো, আম্মুকে ছাড়ো, আম্মুকে ছাড়ো। কান্নার বেগ বাড়তেই লাগলো। সাদিক বিস্মিত হয়ে ছেড়ে দিতেই অহনা ছেলেকে কোলে তুলে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। বিস্মিত সাদিক এইটুকু ছেলের কাছে অপরাধী হয়ে জায়গা ত্যাগ করল। রাতে শোয়ার পর মাহাদি সাদিকের ঘরে আসলো। ছোট হাতের মুঠ খুলে 10 টাকার দুটো নোট বাড়িয়ে দিয়ে রাগী গলায় বলল, এই নাও লাল টাকা, তোমার জামার দাম। আম্মুকে যদি আবার ব্যথা দিয়েছ তাহলে তোমাকে আবার মারব। সাদিক বিস্ময়ে টাকা দুটো হাতে তুলতেই মাহাদি যে পথে এসেছিল সেই পথে চলে গেল। তাকে আর কোনো কথাই বলতে দিল না। পরের দিন আবার সবুজ টাকা নিয়ে হাজির। সদ্য জেনেছে লাল টাকার থেকে সবুজ টাকার মান বড়। সাদিকের সামনে সবুজ টাকা ধরে বলল, এই নাও টাকা, এবারে তোমার বড় জামা দাও, আমি টাইগার আঁকব। সাদিক চোখ ছোট ছোট করে 20 টাকার নোট হাতে তুলে বলল, এই 20 টাকায় আমার জামা কিনবে? মাহাদির মাথা উপর নিচ করে সায় জানালো। সাদিক হেসে ফেলে নিচের প্লেন হোয়াইট টি শার্ট ছেলের হাতে তুলে দিতেই নাচতে নাচতে মাহাদি চলে গেল। বিকেলের দিকে টি শার্টে টাইগার এঁকে সাদিকের সামনে হাজির। কাঁচা হাতের আঁকানো বাচ্চা টাইগারের টি শার্ট ওর সামনে রেখে হাত পাতল। ভ্রু বাঁকালো সাদিক। মাহাদিও ওর মতো ইশারায় টি শার্ট দেখিয়ে বুঝালো ওর আঁকানো টি শার্টের মজুরি চাচ্ছে। সাদিক হাসি চেপে বলল, এটা তো তুমি কিনে নিলে। মাহাদির ওপর নিচ করে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এখন তোমার কাছে সেল করব। সাদিক আগেই দেখেছে বয়স কম হলেও মাহাদির উচ্চারণ অনেক স্পষ্ট, আবার কথায় কথায় স্পষ্ট ভাষায় ইংরেজি উচ্চারণও বলে। সাদিক টি শার্ট খুলে ডিজাইন দেখে বলল, আমি এটা কিনবো না, পছন্দ হয়নি। মাহাদির মুখে অন্ধকার ছেয়ে গেল। সাদিকের টি শার্টে এর আগে রং বেরঙের আর্ট দেখেছিল, তাই এঁকে দিয়েছে। ভেবেছে পছন্দ করে কিনে নেবে, কিন্তু তা হলো না। সাদিকের হাত থেকে টি শার্ট নিতে নিলেই সাদিক হাত সরিয়ে ফেলে বলল, এটা বিক্রি করবে কেন? আম্মুর জন্য টাকা ইনকাম করব, যাতে আম্মুর আর কষ্ট না হয়। মাহাদি ছোট কিন্তু অনেক বুঝতার। পুরো সকাল ডকুমেন্টারিতে আর্ট করে যে ইনকাম করা যায় তা দেখেছে।
দেখেছে, বুঝেছে, আবার কাজ করে দেখিয়েছে। বড় মানুষটাও যা বোঝে না, এই ছোট বাচ্চাটা তা বুঝে ফেলেছে অতি দ্রুত, এটা বলাই যায়। সব হারিয়েও অহনা একটা খাঁটি শোনা পেয়েছে। সাদিক বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, কত টাকায় বিক্রি করবে? নীল টাকায়। উচ্ছ্বসিত হলো মাহাদি। সাদিক ভ্রু বেঁকিয়ে বলল, 20 টাকায় কিনে 100 টাকায় বিক্রি? ভালোই তো বিজনেস বোঝো। বলেই পকেট থেকে 100 টাকার নোট বের করে ছেলের হাতে তুলে দিল। মাহাদি খুশি মনে চলে গেলেও কিছুক্ষণ পর রেডি হয়ে আবার আসলো। সাদিকের হাত টেনে বলল, কালার কিনবো, চলো। সাদিক হেসে ফেলে গেল সাথে। 100 টাকা ইনকাম করলেও কালার কিনলো 1000 টাকার। অহনা ফিরে এসব দেখে মাহাদিকে কাছে টেনে কোলে বসিয়ে বলল, কারো থেকে কিছু নিতে হয় না বাবা, তোমাকে তো আম্মু কালার কিনে দেই। মাহাদি মাথা নেড়ে নেড়ে বুঝালো, ও একটা নীল টাকা ইনকাম করেছে, সেই টাকাতে এসব কিনেছে। অহনা তপ্ত শ্বাস ফেলে বলল, এগুলো কিনতে ওই নীল টাকা অনেকগুলো দরকার, তুমি আর নিও না, ঠিক আছে? মাহাদি বুঝে মাথা নাড়ল। তারপর অহনা যেতে কালার উঠিয়ে সাদিকের ঘরে গেল। সাদিক দরকারি মিটিং করছিল। মাহাদিকে দেখে বসতে বলে দ্রুত মিটিং শেষ করে বলল, কি ব্যাপার, কালার নিয়ে ঘুরছো কেন? আরও টি শার্ট লাগবে? মাহাদি মাথা নেড়ে বলল, তোমাকে কালার ফেরত দিয়ে দেব, আম্মু বলেছে এগুলো কিনতে অনেক নীল টাকা লাগে, আমার অত নাই, পরে নেব তোমার থেকে। সাদিকের মুখ থমথমে হয়ে গেল। চোয়াল শক্ত করে বলল, তোমার আম্মু মিথ্যা বলেছে, একটা নীল টাকা দিয়ে কেনা যায়। মাহাদি সজোরে মাথা নাড়ল, না, আম্মু মিথ্যা বলে না, বলে কালার ফেলে এক ধরে চলে গেল। সাদিকের ইচ্ছা হলো সবগুলো রং বাইরে ফেলে দিক, কিন্তু রাগ সংবরণ করলো। দ্রুত পায়ে অহনার কাছে গিয়ে চাপা গলায় চোটপাট করলো অনেকক্ষণ। অহনা মাথা নিচু করে সব শুনল চুপ করে। সাদিক চুপ থাকলো না, অহনাকে টেনে নিয়ে তাকে দিয়েই মাহাদির হাতে রং তুলে দেওয়ালো। মাহাদি খুব খুশি হয়ে কালার করতে বসে গেল। পরের দিন লোকাল বাজার থেকে অনেকগুলো কম দামি সাদা গেঞ্জি কিনে ছেলের হাতে তুলে দিল সাদিক। এরপর কয়েকদিন বাবা ছেলের টি শার্ট বিক্রির বিজনেস চলল। সেখানে ক্রেতা হলো বাবা আর বিক্রেতা হলো ছেলে। অহনার জ্বর এসেছে, থার্মোমিটারে মাপলে বোধহয় 103-এর ঘর ছাড়িয়ে যেত। ঔষধ খেয়ে কিছুই হয়নি। 2 দিন জ্বরে অমনি কাতরালো। মেয়েটার জ্বরে তাপা মুখ দেখে মায়া হলো ফরিদার। এই অবস্থায়ও ঘরের সব কাজ নিজ হাতে করেছে। কোমর আর পিঠ ব্যথা সহ্য করে সে নিজেও কিছু করতে চেষ্টা করে। এর মাঝে সাদিক আসলো হুট করে, গম্ভীর চিন্তিত মুখ। অহনার অবস্থা দেখে মুখ আরও শুকিয়ে গেল। ফরিদা থেকে জানতে পারল জ্বর 2 দিন হলো। ত্বরিত হসপিটালে নিয়ে গেল অহনাকে বসিয়ে সিরিয়াল দিতে গেল। অহনা চুপচাপ বসে রইল। ওর থেকে একটু দূরে একটা মেয়ে বসে আছে চুপচাপ, দৃষ্টি অহনার দিকে স্থির। অহনার আচমকা দৃষ্টি ওইদিকে যেতেই সে থমকালো। সুন্দর টানা টানা চোখের মেয়েটাকে ও চেনে। এই চেহারা ভুলবার নয়। মৌলি এসেছিল বাড়িতে, মুখে ছিল অবজ্ঞার হাসি। 2 মিনিট ওকে আগাগোড়া পর্যবেক্ষণ করে চলেও গিয়েছিল। সুন্দর দেখতে মেয়েটির সাথে সাদিককে খুব সুন্দর বানাতো। কেউ একবার দেখলে আর নজর ফেরাতে পারত না। অহনার নিজেকে খুব অপরাধী মনে হলো। কাচুমাচু হয়ে বসে চোখ সরিয়ে ফেলল। সামনের ওই মেয়েটির দিকে তাকালে নিজেকে এত অপরাধী যে লাগে। সাদিক হাতে পানির বোতল নিয়ে এসে অহনার সামনে দিয়ে বলল, 1 ঘন্টার পরের সিরিয়াল, এতক্ষণ কি এখানে থাকবে নাকি একটু বাইরে হাঁটবে? অহনা বোতল হাতে নিল চুপচাপ। প্রশ্নের উত্তর আর দিল না। টলটলে চোখে ওর দিকে তাকিয়ে আবার মৌলির দিকে তাকালো। সাদিকের কপাল কুঁচকে গেল। ঘাড় খুঁড়িয়ে অহনার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দৃষ্টি আটকে গেল মায়াবী চেহারার দিকে। একসময় যার চোখের দিকে তাকালে আর চোখ ফেরাতে পারত না, আজ সেই চোখের দৃষ্টি থেকে বাঁচতে চোখ সরিয়ে ফেলল দ্রুত। মৌলির নজর অহনার দিক থেকে সরে সাদিকের দিকে গেছে। সাদিককে তার দিকে এক পলক তাকাতে দেখে স্মিত হেসে এগিয়ে আসলো। সাদিকের ঠিক পাশে দাঁড়িয়ে বলল, সুন্দরী বউ পেয়ে কাজিনকে ভুলে গেলে সাদিক ভাই? দেখেও না দেখার ভান করছো যে? সাদিক চোখ সরিয়ে মৃদু গলায় বলল, ভুলিনি, কেমন আছিস? মৌলি একগাল হেসে বলল, অনেক ভালো, একদম রিল্যাক্সে আছে। ইদানিং নিজেকে খুব হালকা হালকা লাগে। পাখিটাকে হলাম নাকি বুঝতে পারছি না। অহনা ব্যথিত চোখে দুজনকে দেখে চোখ সরিয়ে নিল। পাশাপাশি দাঁড়ানোয় কি সুন্দর লাগছে। নিজেকে এদের মাঝে পরগাছা মনে হচ্ছে। শরীরে বল থাকলে এক্ষুনি এদের মাঝ থেকে সরে যেত। মৌলির পরের কথাগুলো ওর কানে শিশার মতো ঢুকলো। তোমার অল্প বয়সী মেয়ে পছন্দ, তা তো জানতাম না। আর কি কি পছন্দ বদলেছে বলো তো? আচ্ছা ভালো কথা, এখানে কি প্রেগন্যান্সি টেস্ট করাতে এসেছো? এত বড় খবর আমাদের থেকে লুকাচ্ছ তুমি? ভেরি স্যাড। আমাদের প্রথম ভাতিজা ভাতিজি, আর আমাদের থেকে লুকাচ্ছ? সবাই শুনলে কষ্ট পাবে কত বলো তো? কী সব কথাবার্তা বলছে? নিজেকে গুটিয়ে ফেললো অহনা। এখান থেকে সরার সর্বোচ্চ চেষ্টা চালাতে লাগলো। মৌলির কথায় সাদিকের চোয়াল শক্ত হয়ে গেল। কথা ঘুরিয়ে শক্ত গলায় বলল, তুই কি একাই এসেছিস? মৌলি হাহা করে হেসে উঠল। বলল, কি যে বলো, একা আসবো না তো কার সাথে আসবো? আমার তো আর হাবি নেই, থাকলে দেখা যেত। সাদিকের ধৈর্যের সীমা পেরিয়ে যাওয়ার আগেই চলে যেতে চাইল। অহনার তপ্ত হাত শক্ত হাতে চেপে বলল, চলো অহনা,
পরে আসা যাবে, এতক্ষণ এখানে থাকতে হবে না, আমার কাজ আছে একটু। অহনা সাদিকের আশ্রয়ে দাঁড়িয়ে ওর বাহুর আড়ালে নিজেকে গুটিয়ে নিল। মৌলি গালে হাত দিয়ে বিস্মিত হওয়ার ভান করে বলল, আরে বাপরে, প্রেম দেখে উতলে উতলে পড়ছে। চিন্তা করো না সাদিক ভাই, তোমার বউকে আমি খেয়ে ফেলবো না। তুমি তোমার কাজ সেরে আসো, ততক্ষণ তোমার বউয়ের সাথে একটু আড্ডা দিই। ছেলে পাঠানোর টিপস নেই একটু। সাদিক না কিছু বলতে পারছে আর না সইতে পারছে। অহনার হাত টান দিয়ে বলল, অহনা লেটস গো। অহনা একটু মৌলির সাথে কথা বলতে চায়। মৌলি সাদিকের সাথে খারাপ ব্যবহার করছে, ভুল বুঝছে তাকে, সত্যিটা জানাতে চাচ্ছে তাকে। সাদিকের হাত থেকে নিজের হাত টেনে বলল, আমি একটু থাকি। সাদিক অহনার চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, থাকতে হবে না। এর মধ্যে সিদ্দিকা আসলো। তোরা কখন আসলি? মৌলি তাচ্ছিল্যের হাসি হেসে ব্যঙ্গ করে বলল, তোমার ভাতিজা বউকে ছাড়া থাকতে পারে না মা, প্রতি সপ্তাহে ছুটতে ছুটতে চলে আসে। সাদিক নিজের রাগ সামলাতে অন্যদিকে তাকিয়ে রইল। সিদ্দিকা চোখ গরম করে মৌলির দিকে তাকাতে মৌলি হেসে বলল, সরি, আমি এই থাকলাম ভাবির কাছে, তোমরা ফুপু ভাতিজা কথা বলো, আমরা ননদ ভাবি কথা বলি। বলে অহনা যে চেয়ারে বসেছিল মৌলিও ঠিক সেই চেয়ারে বসে বলল। সাদিক 2 পা পিছিয়ে গেল। অহনা সাদিকের বাহু খামচে কান্না আটকালো। কান্না পাচ্ছে তার। এই অপরাধের বোঝা নিতে সে অপারক। সাদিক ফুপুকে দেখে একটু নিশ্চিন্ত হয়ে বলল, ফুপু আমার একটা কাজ আছে, 8 ঘন্টার মতো লাগবে, আপনি একটু অহনাকে দেখবেন প্লিজ। সিদ্দিকা মাথা নেড়ে সাজা নিয়ে বলল, ঠিক আছে যা, চিন্তা করিস না। সাদিক অহনাকে সিটে বসিয়ে চলে যেতেই গুটিয়ে বসল অহনা। ভয়ে বুক কাঁপছে তার। সিদ্দিকা পাশে বসে টুকটাক কথাবার্তা বলল। খানিকক্ষণ পর মৌলির রিপোর্ট আসায় তাদের ছেড়ে রিপোর্ট আনতে গেল। আশেপাশে তেমন লোকজন নেই। অহনা চারপাশে নজর বুলিয়ে অনেক সাহস সঞ্চয় করে বিমর্ষ স্বরে বলল, মৌলি আপু, উনি আপনাকে খুব ভালোবাসে, আমি তো উড়ে এসে জুড়ে বসেছি, ওনার সাথে এমন ব্যবহার করবেন না প্লিজ। মৌলি মোবাইল দেখে ঠোঁট বেঁকিয়ে হাসলো, তারপর পরিহাস করে বলল, বাবা এত ভালোবাসা, তো উড়ে এসে জুড়ে যখন বসেছ তখন আবার উড়ে গেলেই তো পারো, থাকতে কে বলেছে? অহনা চোখ নিচু করে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, ঘর ছাড়া পাখি আমি, কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গাটাও নেই। কিন্তু বলা হলো না। এমনি কি দোষ কম নাকি যে আরও দোষ নেবে? তখন ভাববে সহানুভূতি চাচ্ছে, আসলে তো তা না, ও তো সাধারণ মেয়ে, সাধারণ একটা জীবনই চায়। মৌলি বিদ্রুপ করে বলল, আসলে কি বলতো, তোমাদের মতো বিলো এভারেজ মেয়েরা টাকা দেখলে আর ঠিক থাকতে পারে না। কামড়ে যখন ধরেছ তখন ধরেই থাকো, এমনিতেও অন্য কারো জিনিসে আমার কোনো আগ্রহ নাই। অহনার ঠোঁট কামড়ে কান্না আটকালো। সবাই এত অপমান করে কেন? তাদের কথার মাঝে সাদিক আসলো। মৌলিকে অহনার কাছে দেখে রেগে গেল। দ্রুত এসে বলল, ফুপু কোথায়? মৌলি ব্যঙ্গ করে বলল, তোমার বউকে আমি খেয়ে ফেলিনি, উল্টো তোমার বউ তোমাদের সংসার ভেঙে আমাকে ঢুকতে অফার করছে। বলেছে তুমি নাকি ওকে ভালোবাসো না, ও চলে গেলে আবার আমার কাছে ফিরে আসবে। অফার কি গ্রহণ করবো নাকি সাদিক ভাই? অহনা আকাশ থেকে বলল, ওকে এসব বলেছে নাকি? ওর কথার মানে কি এটা ধরে নিয়েছে? সাদিককে কি বলবে? ও কি বলেছিল? না থাক, ওর কথা বিশ্বাস তো করবে না, বিশ্বাস করার মতো কোনো মানুষও না। তার থেকে চুপচাপ এই দায় স্বীকার করে নেওয়াটাই শ্রেয়। সাদিক দাঁতে দাঁত চেপে চাপা গলায় বলল, নিজেকে এতটাও নিচে নামাস না, যাতে তোর নাম শুনলেও ঘৃণায় মুখ ফিরিয়ে নেই। বলেই অহনার হাত ধরে ডক্টরের চেম্বারের সামনে গিয়ে বসলো। সিদ্দিকা এসে অল্প কথাবার্তা বলে মৌলিকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার সময় ছলো ছলো চোখের মেয়েটিকে দেখলো অহনা। বোধহয় অনেকক্ষণ নিজেকে শক্ত করে রাখলেও শেষ পর্যন্ত আর পারেনি, চোখ দিয়ে অজান্তেই পানি পড়ে গিয়েছিল। অহনা ঠোঁট কামড়ে নিজেকে সামনে শুকনো মুখের স্বামীকে দেখল। এসব কি কোনো স্ত্রীর পক্ষে আদৌ সহ্য করা সম্ভব? ডক্টর খুব ডিটেলসে চেক আপ করলো অহনার। রক্ত পরীক্ষা, ইসিজি, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এক্সরে সব করলো। রিপোর্ট দিল বিকেলে আর তার আসতে হলো না। সাদিকই রিপোর্ট নিয়ে ডক্টরের সাথে কথা বলে মেডিসিন আনলো। রিপোর্ট স্বাভাবিক পেয়ে শান্ত হলো সাদিক। রাতে আলতোভাবে অহনাকে বুকের সাথে জড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কখনো কি মেয়েটাকে বলা হবে ও হুট করে কেন ছুটে আসলো? কখনো কি বলবে ওর ভাই আর এই পৃথিবীতে নেই? ওর ভাইকে আনতে গিয়ে জেনেছে 1 সপ্তাহ আগে বাবার মতোই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে সে। চিকিৎসা করানোর মতো কেউ ছিলই না। শুনলে কি আফসোস করবে অহনা, যেমন এখন সে করছে? এই ক্যান্সার অহনার শরীরেও বাসা বেঁধেছে নাকি ভেবে কত চিন্তিত ছিল সে। আর আজ রিপোর্ট নর্মাল দেখে যতটা শান্তি পেয়েছে, এরকম শান্তি যে আগে পায়নি, সেসব কি বলবে? কিছু না বলাই ভালো। এই দুর্বল মনের মেয়েটি না জেনেই ভালো থাকুক। সাদিক নিজেই মাহাদিকে তৈরি করে দিল। গ্রে টি শার্ট, ব্লু জিন্স প্যান্ট আর সাদা কেটস পরিয়ে ছেলের সাথে টুইনিং করে শপিংয়ে বের হলো। অহনা ভীষণ ব্যস্ত, একদম পুরোদমে কাজে মনোনিবেশ করেছে। মাহাদিকে সাদিকের সাথে মিশতে দেখে বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। অনেকটা চিন্তামুক্ত এখন। সাদিকের গাড়ি এই বাড়িতে রাখার জায়গা হয়নি। পাশের বাড়িতে ছোট একটা গ্যারেজ আছে, সেখানেই রেখেছে। সাদিক এখান থেকে গাড়ি বের করে নিজের ড্রাইভিং সিটে বসে ছেলেকে পাশের সিটে বসালো। মাহাদি আগ্রহ ভরে গাড়ি দেখতে লাগলো। গাড়ি চালু হতে বিস্ময়ে এটা ওটা প্রশ্ন করতে লাগলো। সাদিক সব প্রশ্নের উত্তর দিয়ে বলল, গাড়ি চালাবে? মাহাদি মাথা নেড়ে মন খারাপ করে বলল, আমি পারি না, আমি এখন তো
ছোট, বড় হলে চালাবো। সাদিক মৃদু হেসে মাহাদিকে কোলে বসিয়ে ওর ছোট ছোট হাত স্টিয়ারিংয়ে রেখে হাতের ওপর হাত রেখে গাড়ি চালাতে লাগলো। মাহাদি উচ্ছ্বসিত হলো দারুণ। পুরো রাস্তা বাবার কোলে বসে গাড়ি চালিয়ে গেল। এরপর দুজন খুব ঘোরাফেরা করলো আর খুব শপিং করলো। সবশেষে আবার বাবার কোলে বসে গাড়ি চালিয়ে ফিরল। ফেরার পথে মাহাদিকে মোটরসাইকেলের দিকে আগ্রহ নিয়ে থাকতে দেখে সাদিক প্রশ্ন করল, মোটরসাইকেলে উঠবে? মাহাদি সজোরে মাথা নেড়ে বলল, না, আরিফ কাক্কুর আছে, আমি ওই গাড়িতে অনেক উঠেছি। সাদিকের কপাল কুঁচকে গেল। বিরক্তি নিয়ে বলল, আরিফ কাকুকে? মাহাদি মাথা ঘুরিয়ে চোখ পিটপিট করে সাদিকের দিকে তাকালো। আরিফ কাকুকে চেনে না? আরিফ কাকুকে তো সবাই চেনে, আর ওর বাবা চেনে না? মাথা নেড়ে কপাল চাপড়ে বলল, আরিফ কাকুকে চেনো না? নিশু আপুর আব্বু। সাদিক বিরক্তিকর শব্দে বলল, সম্পর্ক বানানোর জন্য দাদুবাড়ির সম্পর্ক ছাড়া আর কিছু পাওনি? তোমার আম্মু কি নানু, নানি, মামা, মামি এইসব সম্পর্ক শেখায়নি? মাহাদি গাল ফুলিয়ে রাখল। সাদিক বুঝে তার গালে টপাটপ চুমু খেয়ে বসল। গাল ফুলালে যে বাচ্চাটাকে এত আদুরে লাগে, গাড়ির পেছনে দরজা দিয়ে বাড়ির পেছনের গ্যারেজে রাখতে হবে। তাই মাহাদিকে নামিয়ে সেদিকে গেল সাদিক। গাড়ি থেকে নামতেই মাহাদি তার নিশু আপুকে দেখল উঠোনে রোদে বসে পড়ছে। এক দৌড়ে ছুটে গিয়ে হাত দেখিয়ে বলল, নিশু আপু দেখো। মাহাদির নিশু আপু তার ছোট হাতে স্পাইডারম্যানের ঘড়ি দেখে চমৎকৃত হয়ে বলল, কি সুন্দর ঘড়ি, কে কিনে দিল মাহাদি? আম্মু? মাহাদি মাথা নেড়ে বলল, না, বাবা দিয়েছে। বাবা? অবাক হলো সে। পড়াশোনার জন্য অন্য জায়গায় থাকে। ওর বাবার আসার কথা শুনেছিল, কিন্তু মনে ছিল না। মনে পড়তে বলল, তোমার বাবা কোথায়? আরিফ কাকুর ঘরে গাড়ি রাখতে গেছে বলেই বাড়ির পেছন সাইডে দেখালো। তারপর বাবাকে আসতে দেখে উচ্ছ্বসিত হয়ে বলল, ওই দেখো বাবা। নিশা অবাক হয়ে দেখল মাহাদির বাবাকে একদম মাহাদির মতো দেখা যায়। একই নাক, একই মুখ, হাঁটেও একইভাবে। মুহূর্তেই মুখ গম্ভীর হয়ে গেল। মাহাদির দিকে ছুলে গাল টেনে বলল, তুমি আম্মুর কাছে যাও, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলবো। মাহাদি ঘাড় নেড়ে চলে যেতে সাদিকের কাছে গেল সে। পেছন থেকে আস্তে করে বলল, এক্সকিউজ মি। সাদিক খুলল। হাতে এক গাদা ব্যাগ নিয়ে বিরক্ত মুখে ভ্রু বাঁকিয়ে বলল, ইয়েস, আমি নিশা, এখানে থাকি। সাদিক মাথা নেড়ে বলল, ওকে। নিশা রাখলো। কিসের এত অ্যাটিটিউড? চোখ মুখ শক্ত করে বলল, আপনি কি ওদের নিয়ে যাবেন? জানি না। নিশা রাগা শুরু করলো। শক্ত করে বলল, আপনার জানতে ইচ্ছা হয় না আপনার বউ এতদিন কি করেছে, কিভাবে সার্ভাইভ করেছে? সাদিক কাঁধ নাচিয়ে বলল, নট ইন্টারেস্টেড, ওটা ওর পার্সোনাল ম্যাটার। বেটা বিয়ে করে বাচ্চা পয়দা করার সময় মনে হয় না এটা বউয়ের পার্সোনাল ম্যাটার হতে পারে? যেই বাচ্চার দায়িত্বের কথা, বউয়ের দায়িত্বের কথা আসে, সেই হয়ে যায় পার্সোনাল ম্যাটার। নিশু ফুসফুস করে শ্বাস ফেলে বলল, যে মানুষ প্রেগনেন্ট ওয়াইফকে অ্যাবর্শন করার জন্য টাকা দেয়, তার থেকে আসলে ভালো কিছু ডিজার্ভ করাই ভুল হয়েছে। আপনাদের মতো মানুষদের সমাজে থাকতে দেওয়াই ভুল। সমাজের কিট যত সব। উল্টাপাল্টা কথায় রেগে গেল সাদিক। রাগী গলায় বলল, এক্সকিউজ মি। নিশা কোমরে হাত রেখে আঙুল নাড়িয়ে নাড়িয়ে বলল, এক্সকিউজ ইউ। আমার সময় আর রুচি সাংঘাতিকভাবে নষ্ট হচ্ছে। 3 মাস চলে গেলে দয়া করে এলাকা ছেড়ে চলে যাবেন, এলাকা দূষিত হচ্ছে বলেই বাড়ির ভেতর গেল। এত সুন্দর দিনটা নষ্ট করে দেওয়ায় সাংঘাতিক চটে গেল সাদিক। হম্বিতম্বি করে অহনার কাছে গিয়ে বলল, কাদের সাথে থাকো তুমি? যেখানে বাচ্চার কথাই জানতাম না সেখানে আমাকে বলে আমি নাকি অ্যাবর্শনের জন্য তোমাকে টাকা দিয়েছি। সার্কাস হচ্ছে আমার সাথে? অহনা বিস্মিত হয়ে মুখে হাত চেপে ধরল। এই সাংঘাতিক খবর কে দিল তাকে? প্রশ্ন করার সাহসটা করতে পারল না। মাহাদি এসে বাবাকে তার আর্ট দেখাতে টেনে নিয়ে গেল। অহনা দম ছেড়ে ফ্লোরে বসে পড়ল। সারাক্ষণ অহনা খুব ভয়ে ভয়ে ছিল, না জানি সাদিক কখন ওকে চেপে ধরে। কিন্তু তেমন কিছুই হলো না। মাঝরাতের দিকে সাংঘাতিক জ্বর আসলো মাহাদির। উঠে মাথায় পানি ঢালতে হলো। শব্দ শুনে সাদিক ঘুম ঘুম চোখে উঠে এসে এই অবস্থা দেখে চিন্তিত হলো। ভালোই তো ছিল ছেলেটা, হঠাৎ করে জ্বর আসলো কেন? অহনা ব্যস্ত হয়ে বলল, আপনি একটু ওর পাশে বসুন, আমি মাহাদির জন্য খাবার নিয়ে আসছি। ঔষধ খাওয়াতে হবে, পাশে কাউকে না পেলে কান্না করবে। সাদিক বিচলিত হয়ে বলল, সবসময় কি এমন করে? অহনা মাথা নেড়ে বলল, হ্যাঁ, অসুস্থ হলে একা থাকতে চায় না। সাদিক ব্যথিত মনে ছেলের কাছে বসলো। ছেলের কত কিছুই সে জানে না, কত কিছু থেকে বঞ্চিত হয়েছে। সন্তানের উত্তপ্ত মুখে হাত বুলিয়ে চোখের পানি আড়াল করলো। মাথায় হাত বুলিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। মাহাদি জ্বরের ঘরে বাবা বাবা বলে ডাকছে। সাদিক ফিসফিস করে বলল, বাবা আছে তো আব্বু? এখানেই আছে। ছেলের অসুস্থতায় অহনার ছুটি নেই। বারবার মাহাদির কাছে ছুটে আসছে আর রান্নাঘরে যাচ্ছে। সাদিক দেখছে আর অবাক হচ্ছে। একটা মেয়ে একা হাতে সব সামলাচ্ছে, এতদিন একাই সামলেছে কিভাবে? সাদিক অহনাকে শান্ত থাকতে বলে নিজেই ছেলের পাশে বসেছিল, তাও মানেনি অহনা। কেক বানানো শেষে কাচুমাচু করে এসে বলল, আমার একটু বাইরে যেতে হবে, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। সাদিক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কোথাও যাচ্ছি না, নিশ্চিন্তে যাও। অহনা নিশ্চিন্ত হলো না। সন্তান অসুস্থ হলে কোনো মা বাবাই নিশ্চিন্তে থাকে না।
সাদিকের অফিসের কাজ আছে। মাহাদির পাশ থেকে উঠে নিজের ল্যাপটপ আনতে ঘরে গেল। 1 মিনিটের ব্যাপার ছিল। এর মাঝে মাহাদি চিৎকার করে কেঁদে উঠল। ল্যাপটপ ফেলে দৌড়ে আসলো সাদিক। মাহাদি এক হাত মাথায় চেপে আরেক হাত সাদিকের দিকে বাড়িয়ে কাঁদছে। বাবা ব্যথা, বাবা ব্যথা। সাদিক ছুটে এসে জড়িয়ে ধরল ছেলেকে। ছেলের ব্যথা নিজের মধ্যে নেওয়ার উপায় থাকলে সেটাই করতো সে। ব্যথা ছেলে কাঁদছে আর দম বন্ধ হয়ে আসছে তার। সাদিক মাহাদিকে কোলে বসিয়ে মাথা টিপে দিতে লাগলো। কিছুক্ষণ পর শান্ত হলো মাহাদি। ওর শরীরের উত্তাপে নিজের শরীর পুড়তে লাগলো। ব্যথা কমতেই ঘুমিয়ে গেল মাহাদি। সাদিক ঘুমন্ত ছেলের কপালে চুমু দিয়ে কেঁদে ফেলল। ছেলে প্রথমবারের মতো বাবা ডেকেছে বলে খুশিতে কাঁদলো নাকি জ্বরের যন্ত্রণায় ছেলের কষ্ট হচ্ছে বলে কাঁদলো বুঝল না। প্রথমবারের মতো বাবা অনুভূতি তাড়া করলো ওকে। এত মিষ্টি অনুভূতির থেকে 5 বছর বঞ্চিত ছিল। ছেলেকে শোয়ানোর সাহসটুকু হলো না, যদি জেগে আবার কান্না করে। তাই মাহাদিকে কোলে নিয়েই শুয়ে পড়ল আর কিছুক্ষণের মধ্যে নিজেও ঘুমিয়ে পড়ল। বিয়ের বেশ কিছু মাস পর সাদিকের দাদাবাড়ি যাওয়ার সৌভাগ্য হলো অহনার। গেল ফরিদা, খলিল সাহেব আর অহনা। সাদিকের যাওয়ার কথা 2 দিন পর। সবাই যাওয়ার একটাই কারণ, সাদিকের দাদি অসুস্থ। এই সময় নাতবউকে দেখতে চেয়েছেন, না হলে ফরিদা কখনোই অহনাকে নিয়ে যেত না। অহনা এত কিছু জানত না। ওর ধারণা মতে সব এখন ঠিক। বিরাট এই ভুল ধারণা ভাঙল গ্রামে পৌঁছানোর পর। সবাই বিরক্ত আর বেজার মুখে গ্রহণ করল ওকে, বিশেষ করে সাদিকের কাজিনটা। ওকে দেখে মুখ ফিরিয়ে চলে গেল। বেশ মন খারাপ হলো তার। চুপচাপ থাকার কারণে ওর নিজের কাজিনদের সাথেও তেমন ভালো সম্পর্ক না। সবাই আড্ডা দিলে ওকে সেখানে কখনোই নিতে চাইতো না। বলতো অহনা গেলেই পরিবেশ ভারী হয়ে যায়। আবার ঘুরতেও নিয়ে যেত না। নিজে কখনো এমন প্রাণখোলা হাসি হাসে না, এজন্য আড্ডার মাঝে সবার প্রাণখোলা হাসি দেখতে তার দারুণ লাগে। সবাই কত মিল দিয়ে না থাকে। এবারই সকলে ঠিক তেমনই প্রাণোচ্ছল দুরন্ত। অহনা দূর থেকে মুগ্ধ হয়ে দেখে তাদের। সিদ্দিকার কথায় 2-3 বার ওদের সাথে গিয়ে বসেছিল। আগ্রহ ছিল মিশে যাওয়ার। কেউ এগিয়ে আসলে হয়তো চেষ্টা করতে পারত, কিন্তু ওরা কেউ ওকে সহ্য করতে পারে না। অহনা ওদের সাথে বসতেই ওদের আলোচনায় ভাটা পড়ে। সবাই অস্বস্তি নিয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। সব বুঝতে পারে অহনা। উঠে চলে যায় বড়দের কাছে, আর না হলে রান্নাবান্নায় সাহায্য করে। ইয়ং জেনারেশনে সকলে ঘুরতে যাবে। বেশ ঘটা করে প্ল্যান করা হলো। ওদের যাওয়ার আসল কারণটা অহনা জেনেছে। মৌলির মন ভালো করতে যাবে সকলে। কারো মন খারাপের জন্য এত মানুষ উদ্বিগ্ন হয়ে যায় সেটা জানা ছিল না তার। তাই যখন সিদ্দিকা ওদের সাথে যেতে বলল, তখন বেশ আগ্রহ নিয়ে রাজি হলো। ইচ্ছা ছিল দেখার যে কিভাবে মন ভালো করে। তার সাথে যে এমনটা হবে না সেটা ও জানে, তাই দেখতে চাইল মন দিয়ে। এই আগ্রহ যে চুপচাপ থাকা অহনার জন্য এক বিরাট শিক্ষা হয়ে যাবে সেটা তার কল্পনা তো আসেনি। অহনার সাথে যাওয়ায় সবাই মুখ ভার করে গেল। বড়দের জন্য না চাইতেও যেতেই হলো। তবে ডেস্টিনেশন বদলালো। সিদ্ধান্ত হলো এমনিতেই গাড়িতে ঘুরবে আর টি স্টলে সবাই মিলে চা খাবে। একসময় অহনার বাবা খুব চা খেতেন, তার সাথে অহনাও খেত। বাবা চলে যাওয়ায় এই শখটা বাদ দিতে হয়েছে। আজ চা খাওয়ার কথা শুনে মনে মনে খুব খুশি হলো। ইচ্ছে তো হচ্ছিল 2 কাপ চা খাওয়ার, কিন্তু এদের সামনে বলতে লজ্জা করবে, এজন্য সিদ্ধান্ত নিল 1 কাপই খাবে। বড় গাড়িতে উঠে সবাই হৈ হৈ করতে করতে পুরো রাস্তা গেল। অহনা নামক প্রাণীকে সম্পূর্ণ অবজ্ঞা করাই ছিল ওদের প্রধান উদ্দেশ্য। রাত হয়ে যাওয়ায় গাড়ি থামালো শুনশান এক চায়ের দোকানের সামনে। এক মহিলার দোকান সেটা। পাশেই একটা বড় ছাউনি আছে। ওখানে বসে চায়ের অর্ডার দেওয়া হলো। ওদের মধ্যে সবার বড় নিধি। সবার মধ্যে একমাত্র নিধি ছিল নিষ্ক্রিয়। অহনার প্রতি না ভালো লাগা আছে আর না বিদ্বেষ আছে। সবার পছন্দের চা যখন জিজ্ঞাসা করা হচ্ছিল, তখন অহনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে বলল, অহনা চা খাবে? নিধি সাদিকের সমবয়সী হওয়ায় অহনাকে নাম ধরে ডাকলো। অহনা দুধ চা খুব পছন্দ করে। অনেকক্ষণ নিজের মনে মনে প্র্যাকটিস করে দুধ চা বলতে চেয়েছিল। তার আগেই মৌলি মুখ বেঁকিয়ে বলল, ছেলেদের মাথা খেতে বলো আপু, খুব সুন্দর করে খেয়ে ফেলবে। সবাই উচ্চশব্দে হেসে উঠল। সবার কাছে এটা একটা বিরাট মজা ছিল। অহনার মুখ তেতো হয়ে গেল। চা খাওয়ার ইচ্ছা চিরজীবনের মতো বাতিল হলো বলেই মনে হলো। খাবে না বলতে চাইল, কিন্তু তার আগেই সায়রা টিটকারি দিয়ে বলল, তোরা সবাই সাবধানে থাকিস, বলা যায় না, সাদিক ভাইয়ের থেকে মন উঠে গেলে তোদের পিছে লাগতে পারে। ছেলেদের উদ্দেশ্য ছিল কথাগুলো। এবারেও একে অপরের গায়ে পড়ে হেসে উঠল সকলেই। লজ্জায় অপমানে মাটিতে মিশে যেতে মন চাইল অহনার। নিধি ধমক দিয়ে বলল, তোরা চুপ করবি? চাপা স্বরে হেসে উঠল সকলে। অহনা একটু দূরে গিয়ে বসল। এই ঘটনার পর না চা খেতে চাইল আর না কেউ একবার জিজ্ঞাসা করল। সময় গড়িয়ে যেতেই মৌলি হঠাৎ কেসে উঠল। শ্বাস আটকে আটকে আসতে লাগলো তার। সবাই বিচলিত হলো খুব। অহনা ভয় পেয়ে দাঁড়িয়ে গেল। তারপর অবাক হয়ে দেখল সবাই ওকে ফেলে গাড়িতে উঠে গেল।
কাছে যাওয়ার সময়টুকুও পেল না, তার আগেই গাড়ি চালিয়ে চোখের আড়ালে চলে গেল। অহনা শূন্য দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল শুধু। হাতে না আছে মোবাইল আর না আছে টাকা। চা দোকানের মহিলাটিও অবাক হয়ে গেল। কৌতূহলী হয়ে অহনাকে বলল, তুমি অঘোর সাথে আসো নাই? অহনা ছলো ছলো চোখে মাথা উপর নিচ করে বলল, এখন আমি যাব কিভাবে? মহিলাটিকেও বেশ চিন্তিত দেখালো। আকাশের অবস্থা ভালো না, ছোট সমাধান দিয়ে বলল, গাড়ি দাঁড় করামো, যাইবা? অহনা বারংবার ঢোক গিলে নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আমি ঠিকানা জানি না। মহিলাটি আফসোস মাথা নেড়ে বলল, আহারে জালিম লোক, তুমি এইখানে থাকো, কারোর না কারোর তো তোমার কথা মনে পড়বই, তখন খুঁজতে আসবানি। অহনা নীরবে ছাউনির নিচে বসল। আকাশের অবস্থা হঠাৎই বিগড়ে গেল। শোষো বাতাসে ধুলো উঠতে লাগলো। মহিলাটি দোকান বন্ধ করে এসে বলল, আমার বাড়ি 2 পা হাঁটলেই, আমার সাথে বাড়ি চলো। অহনা মাথা নেড়ে বলল, কেউ এসে যদি আমাকে না পায় তাহলে আবার ফেলে চলে যাবে। অহনার মুখে অসহায়তার ছাপ দেখা যাচ্ছে। মহিলাটি আফসোস করে বলল, জ্বর হইব রে, আমি আর থাকবার পারবো না, ওই যে আমার ঘর দেখা যায়, সমস্যা হইলে চলে আইসো। অহনা ভয় পেলেও কারো কষ্টের কারণ হতে চাইল না। ঘাড় কাত করে সায়া জানিয়ে যেতে দিল। মৌলির অসুস্থতার খবর বাড়ির সবার কাছে পৌঁছে গেছে। সাদিক এসে পড়ায় ওর কাছেও এসেছিল। অহনা ওদের সাথে যাওয়ায় এমনিতেও আসতে চেয়েছিল, তাই এখন মৌলির খবর শোনায় আর দেরি করল না, চলে গেল হসপিটালে। মৌলির শ্বাসকষ্ট হচ্ছিল সামান্য, ডক্টর মেডিসিন দিতেই ঠিক হয়ে গেল। সাদিক আসলো ঝড় আসার ঠিক আগে আগে। এসে উপস্থিতি দেখে স্বস্তির শ্বাস ফেলল। হসপিটালে সবাই আছে, কিন্তু অহনাকে কোথাও পাওয়া গেল না। কপাল কুঁচকে গেল সাদিকের। ভারিক্কি স্বরে বলল, অহনা কোথায়? কথায় রাগ স্পষ্ট। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করল। গাড়িতে ওঠার সময় অহনার কথা ওদের কারোরই মনে ছিল না। কিছু দূর যাওয়ার পর মনে পড়লেও ফিরতে মন চায়নি কারোরই। হসপিটালে এসেও সকলে আলোচনা করেছে কিভাবে বাড়িতে ম্যানেজ করবে। এখন সাদিকের সামনে মুখে জড়তা এসে গেল। সজীব সাহস করে বলল, ভাই, মৌলির শরীর খুব খারাপ, শ্বাসকষ্ট হচ্ছিল। সাদিক চোখ পাকিয়ে থমকে উঠল। আমি বলছি অহনা কোথায়? ও তো তোদের সাথেই এসেছিল, কোথায় রেখে এসেছিস? রিকু ভয়ে আমতামতা করে বলল, ভাই, ভাবি বোধ হয় ওখানেই আছে। মৌলির এত শরীর খারাপ ছিল যে অন্য কারো দিকে নজর দেওয়ার সময় হয়নি। ভাবির তো উচিত ছিল আমাদের সাথে আসা, আমাদের মনে ছিল না, এজন্য কি নিজেরও একটু জ্ঞান থাকবে না? সব দোষ অহনাকে দিয়ে দিল। সাদিক ক্রোধে জর্জরিত ভয়ঙ্কর স্বরে বলল, কোথায় গিয়েছিলি তোরা? সাদিকের গর্জে ওঠা স্বরে তোতলাতে তোতলাতে মিরাজ জায়গা সম্পর্কে বলল। সাদিক সাথে সাথে যেতে চাইলে সারা বাধা দিয়ে বলল, বাইরের অবস্থা তো ভালো না ভাইয়া, খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু থামুক তারপর যেও। সাদিক ভয়ঙ্কর চোখে ওদের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বাইরে বৃষ্টি হচ্ছে, অবস্থা খুব খারাপ, আর এই অবস্থায় তোরা ওকে ফেলে এসেছিস, দোহাই দিচ্ছিস, মনে নেই? আমি দুধের শিশু না যে বুঝবো না কিছু। এরপর থেকে আমার ওয়াইফের থেকে 100 মাইল দূরে থাকবি, স্পষ্টভাবে সতর্ক করে চলে গেল সাদিক। এই নীরব নির্জন হসপিটালের করিডোরে বসে সবটাই দেখল মৌলি। ভালোবাসা কি সত্যি এত তাড়াতাড়ি বদলায়? সাদিক ঝড় বৃষ্টি উপেক্ষা করে রিকশা নিয়ে ছুটল অহনার কাছে। দূরত্ব বেশি না হলেও ঘটনার ঘণ্টা পেরিয়ে গেছে, অতি দ্রুত যেতে হবে সেখানে। অহনা ওখানে ওভাবেই রয়েছে, ভয়ে থরথর করে কাঁপছে। কি হবে যদি অন্য কোনো লোক এসে যায় কিংবা খারাপ কেউ আসে? কি করবে তখন? নিজেকে প্রোটেক্ট করবে কিভাবে? হতাশ হলো চরমভাবে। অন্ধকারে নিভৃতে বসে নিজের পরিণতি ভেবে শিউরে উঠল। ও কি সত্যি আবার ছাদ হারা হলো? অহনার আশার প্রদীপ যখন নিভু নিভু, তখন সাদিক আসলো পূর্ণ আলো নিয়ে। তাকে দেখে ঝরঝর করে কেঁদে ফেলল অহনা। সাদিকের ভেজা শরীর আঁকড়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠল। আগলে ধরে রাখল সাদিক। ওখান থেকে আর গ্রামের বাড়ি ফিরল না তারা। রিকশা চেপে বাস স্ট্যান্ডে গেল। এরপর রাত 11টার বাসে সোজা নিজের বাসা। বিয়ের প্রথম রাতের মতো আবার তারা পাশাপাশি বসা। তবে অহনার পাশে মানুষটা এবার ওর দিক থেকে মুখ ঘুরিয়ে থাকেনি। তাকে দেখেছে, বোঝার চেষ্টা করেছে, ভালোবাসার চেষ্টা করেছে। কিন্তু এভাবে কি চেষ্টা করে ভালোবাসা হয়? সাদিক গভীর মনোযোগে মাহাদির ছোট থেকে বড় হওয়ার ছবি ভিডিও দেখছে। অহনা যার কাছে থেকেছে সেই দাদি নাকি মাহাদির জন্মের পর স্মার্টফোন কিনেছিল শুধুমাত্র বাচ্চার ছবি ভিডিও করবে বলে। এত বয়সে সুন্দরভাবে সব শিখে গিয়েছিল। মাহাদির প্রতিটা পদক্ষেপের ছবি সেখানে আছে। কোনোটাতে চোখ বুজে ঠোঁট ফুলিয়ে কাঁদছে, তো কোনোটাতে হাত পা ছুড়ে খিলখিল করে হাসছে, একটাতে আবার চোখ মুখ ফুলিয়ে ঘুমিয়ে আছে। ছবিটা দেখে অহনা বলল, প্রথমবার ইঞ্জেকশন দেওয়ার পর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল মাহাদি। এটা সেই সময়কার ছবি। ছবি দেখার শেষে ভিডিও দেখল, খাওয়ার ভিডিও, গোসলের ভিডিও, বসা শেখার ভিডিও, হামাগুড়ি দেওয়ার ভিডিও দেখে প্রতিটা বাচ্চার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মোমেন্টের ভিডিওটা দেখল। বাচ্চার প্রথম স্টেপ, কত শত স্মৃতি বানানো যায় এই মোমেন্টটা নিয়ে। এরপরে ভিডিও ছিল মাহাদির প্রথম বাবা বলার ভিডিও। ভিডিওর ওপাশ থেকে অহনার সে দাদির মুখ বেঁকিয়ে বলা, তোর বাপ হইল বজ্জাতের হাড্ডি, বল বজ্জাত বাপ। এতক্ষণ দাদিকে মনে মনে ধন্যবাদ দিলেও এটা বলার জন্য রাগ এসে জুড়ে বসল। মাহাদি
সাদিকের বুকের ওপর শুয়ে ল্যাপটপে ছবি দেখছিল। বাবার এই বেজ্জতি দেখে খিলখিল করে হেসে ফেলল। রাগে এই ছবিগুলো নিজের ল্যাপটপে কপি করে পেনড্রাইভ ফেরত দিল অহনাকে। এরপর ছেলেকে নিজের পরিবারের লোকজনদের সাথে পরিচয় করে দিতে লাগলো। প্রথমে তাদের ফ্যামিলি ফটো বের করে খলিল সাহেবকে দেখিয়ে বলল, এটা তোমার দাদু, কোনো ডাবওয়ালা তোমার দাদু না। শেষটায় বেশ রাগ ছিল। মাহাদি গম্ভীর মুখে মাথা নাড়ালো। সাদিক এরপর ফরিদা আর তাকে দেখিয়ে বলল, এটা দাদিমা আর এটা তোমার আব্বু। মাহাদি মাথা তুলে চিন্তিত গলায় বলল, আব্বু? আম্মুর আব্বু তো আমি, তাহলে আমার আব্বুকে? তোমার আব্বু আমি। মাহাদি ঠোঁট উল্টে বিভ্রান্ত হয়ে বলল, তুমি তো আমার বাবা। সাদিক হেসে ফেলে বলল, বাবা আর আব্বু একই। মাহাদি বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। অহনা বিছানার এক কোণে বসে মাহাদির জামা কাপড় খুব যত্ন নিয়ে ভাঁজ করছিল। ছবি দেখতে দেখতে হঠাৎ মাহাদি একটা ছবি দেখিয়ে বলল, এটাকে? এটা তোমার চাচ্চু, এটা সজীব চাচ্চু, এটা রিকু চাচ্চু, আর এটা মিরাজ চাচ্চু। চাচ্চু মানে কাক্কু। এত চাচ্চুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর ছেলের দিকে তাকিয়ে বুঝতে পারল ছেলে চাচ্চু মানেই বোঝেনি, তাই মানে বুঝে দিল। মাহাদি বিস্ময়ে হয়ে বলল, এত কাকু? আর অনেক ফুপু আছে, সারা ফুপু, নিধি ফুপু আর মৌলি ফুপু। মৌলির নাম শুনেই তাকালো সাদিকের দিকে। সাদিক মনোযোগ দিয়ে ছেলেকে ফুপুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। অহনার কপাল কুঁচকে গেল। সম্পর্ক শেখালে এমন ভুলভাল সম্পর্ক কেন শেখাচ্ছে? মৌলি ওর কোন জন্মের ফুপু হলো? হঠাৎ মাহাদি উত্তেজিত হয়ে বলল, তোমার হাতে এটা আছে, আমার আম্মুর হাতে নেই কেন? ওর দৃষ্টি সাদিকের হাতের হীরার আংটির দিকে। সাদিক হালকা হেসে বলল, তোমার আম্মুর আমার দেওয়া জিনিস পছন্দ না, তাই ফেলে দিয়েছে। মাহাদি অভিযোগ নিয়ে মায়ের দিকে তাকালো। বাবার দেওয়া জিনিস ফেলে দিয়েছে কেন? অহনা তাকালো সাদিকের হাতের দিকে, আর ঠিক তক্ষুনি কিছু মনে পড়ে গেল। প্রথম বিবাহ বার্ষিকীতে কাপল রিং উপহার দিয়েছিল তাকে। এটা কি সেই রিং? ডিজাইন মনে করতে পারছে না কেন। এটা কি তবে বাগদানের আংটি না? পিঠ বাঁকিয়ে ল্যাপটপে ছবিটা দেখতে চাইল। সাদিক বুঝে ল্যাপটপ ওর দিকে সরিয়ে দিল। ছবি দেখেই হকচকিয়ে গেল সে। এটা তো সেই ছবি, তার আর সাদিকের সেই মুহূর্তের ছবি। তার আংটিটা তো এই বাড়িতেই রয়েছে। তাহলে সাদিকের এঙ্গেজমেন্ট রিং কোথায় গেল? বিভ্রান্তি নিয়ে সাদিকের দিকে তাকিয়েই ভ্রু নাচালো সে। এর মানে পরিষ্কার, নিজের মতো কথা ভেবে নিলেই এমনই হয়। নিজের মতো কথা ভেবে নেওয়ার জন্য সাদিকের থেকে কত কথাই না শুনেছে সে। গর্ধব, ডাল, নির্বোধ, আরও সুন্দর সুন্দর কথাবার্তা বলেছে তাকে। হকচকে মাহাদিকে কোলে বসিয়ে আস্তে করে বলল, আব্বু ওষুধ খেতে হবে, খাবার আনবো? মাহাদির খেতে মন চাচ্ছে না, তাই বেজার মুখে খাড় কাত করে হাতের বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী অল্প ফাঁক করে বলল, এইটুকু, বেশি না। অহনা মৃদু হেসে খাবার আনতে গেল। মাহাদির জন্য বানিয়েছে কর্ন স্যুপ, ভুট্টা, মাখন, ময়দা, পানি, লবণ আর সামান্য মরিচ দিয়ে। একটুখানি মুখে দিতে মাহাদি চিৎকার করে উঠল, ঝাল ঝাল। অহনা বিচলিত হয়ে উঠল, ঝাল তো অল্প দিয়েছি। সাদিক কপাল কুঁচকে মাহাদির মুখ চেক করে বলল, মুখ ছিলে গেছে মনে হচ্ছে। অহনার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর মাহাদিকে কোলে বসিয়ে আস্তে করে বলল, দুধ আনি আব্বু? দুধ খেলে ঝাল লাগবে না। মাহাদি মাথা নেড়ে বলল, খাবো না। একটু খাও। খাবো না বলতে বলতে কেঁদে ফেলল মাহাদি। অহনা সাদিক দুজনেই বিচলিত হলো। অহনা চিন্তিত স্বরে বলল, কি হয়েছে বাবা? আম্মু ব্যথা। ব্যথা অনেকক্ষণ হলেই হচ্ছিল তার। এতক্ষণ সহ্য করলেও মায়ের আদর পেয়ে আর ঢেকে রাখতে পারল না। ফোপাতে ফোপাতে হাত পা দেখাতে লাগলো। অহনা মাহাদিকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ মুখ শক্ত করে বসে রইল। সাদিক চিন্তিত স্বরে বলল, কি হয়েছে? অহনা উত্তর না দিয়ে কাঁপা গলায় বলল, ওকে একটু রাখবেন, আমি দুধ গরম করে আনছি। সাদিক মাথা নেড়ে মাহাদিকে কোলে নিয়ে পুরো ঘর পায়চারি করলো। নানান কথা বলে ব্যথা থেকে মন ঘোরানোর চেষ্টা করলো। অহনা দুধ নিয়ে এসে জোর করে খাওয়ালো ছেলেকে। এরপর মেডিসিন বের করলো খাওয়ানোর জন্য। ওর মেডিসিন দেখে বিস্মিত হলো সাদিক। এত মেডিসিন সব মাহাদির? অহনা উত্তর না দিয়ে নিজের কাজ করতে লাগলো। সাদিক চোয়াল শক্ত করে অহনার হাত চেপে রাগী গলায় বলল, কিছু বলছো না কেন? কি লুকাচ্ছ তুমি? অহনা চোখ নিচু করে আস্তে করে বলল, কাল বলবো, আজ না। অহনার চোখ মুখের অবস্থা দেখে অজানা আতঙ্কে বুক কেঁপে উঠল সাদিকের। আর প্রশ্ন করার সাহস করে উঠল না। ঔষধ খাওয়ায় কিছুটা আরাম হলো মাহাদির। আরাম হতেই বাবার কোলে ঘুমিয়ে পড়ল। বিছানায় ওকে মাঝে শুয়ে পাশে শুয়ে পড়ল সাদিক। অহনা সরে যেতে চাইলে চোখ গরম করে শুতেই ইশারা করে চোখ বুঝল। অহনা চুপচাপ শুয়ে পড়ল। ঘুম তো তার এমনিতেও হবে না। অহনা সাদিকের একসাথে সংসার করার বয়স 2 বছর ছিল, যদিও সেটাকে সংসার না বলে একপাক্ষিক সমঝোতা বললেই বেশি ভালো হয়। সেই একপাক্ষিক সমঝোতা ছিল সাদিকের দিক থেকে। অহনার দিক থেকে সারাক্ষণ নির্লিপ্ততা আর নিজেকে গুটিয়ে নেওয়া ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এই নির্লিপ্ততার কারণ অনুসন্ধান করলে এক বিরাট কারণ খুঁজে পাওয়া যায় সাদিকের কাজিনদের এক বিরাট ভূমিকা। শুরুতে সাদিক নিজেকে অহনার সাথে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছে। ভালোবাসা হারিয়ে নতুন করে ভালোবাসতে চেয়েছে।
পেরেছেও অনেকটা, অহনাও চেয়েছে, পেরেছেও পুরোপুরি, কিন্তু নিজেকে মেলে ধরতে পারেনি। সাদিকের অহনার দিকে এমন ঝুঁকে যাওয়াটা সাদিকের কাজিনরা কিছুতেই মেনে নিতে পারেনি। বাইরের একটা মানুষ তাদের কাজিনকে কাঁদিয়ে তার ভালোবাসা জোর করে কেড়ে নেবে, সেটা তেজি মহলের কারোরই সহ্য হয়নি। তাই প্রায় সকলেই অহনাকে খারাপ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। ফরিদাকে কিছুতেই অহনার দিকে ঝুঁকতে দিতে চায়নি। যতবার ফরিদার মন নরম হয়েছে ততবার কেউ না কেউ এসেছে কান ভাঙানি দিতে। সাদিক চলে যেতেই প্রায়ই কেউ না কেউ এসে সেখানে থেকেছে। একদিকে ফরিদার মনে বিষ ঢুকেছে আর অন্যদিকে অহনাকে নিচু করার সর্বাত্মক চেষ্টা করেছে। ততদিনে তারা জেনেছে অহনাকে মেরে কুচি কুচি করে ফেললেও টু শব্দটাও করবে না। বিশাল এই দুর্বলতা অনেক কাজে লেগেছিল তাদের। সাদিকের যোগ্য না, জোর করে এসেছে ঘরে। সাদিক একমাত্র মৌলিকেই ভালোবাসে, তাকে কাজের লোক ভাবে, সে শুধু সাদিকের টাকা চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি কথা অহনাকে বোঝানোই ছিল ওদের একমাত্র কাজ। এত কিছুর পরে যখন সাদিক ছুটিতে বাড়ি ফিরত তখন মা আর স্ত্রীর মনোভাব বুঝে মাথা খারাপ হয়ে যেত তার। একদিকে যেমন মা অহনাকে দেখতে পারত না, অন্যদিকে অহনা নিজেকে কাজের মেয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারত না। এমনও হয়েছে সাদিক রাতে ঘুম থেকে উঠে অহনাকে খুঁজতে রান্নাঘরে গিয়ে দেখেছে অহনা রাতের খাবার রান্নাঘরে বসে খাচ্ছে, তাও শুকনো ভাত আর বাসি ডাল। সাদিক রেগে যেত খুব। মায়ের সাথে এ বিষয় নিয়ে কথা বললে মা আরও বিগড়ে যেত। একসময় সাদিক আরও পরিষ্কার করল একমাত্র সে আসলেই অহনা তার ঘরে আসে, না হলে ওর অবস্থান হয় সেই পুরনো স্টোর রুমে। অহনার এই দূরত্ব আর বারবার প্রশ্ন করাতেও কিছু না বলায় সাদিক কখনো রেগে যেত, আবার কখনো বুঝাতো। এরপর কিছুদিন সব ঠিক থাকলেও কদিন পর আবার যেই সেই। অহনাকে কলেজে ভর্তি করে দিয়েছিল সাদিক। প্রথমে খুব খুশি থাকলেও কিছুদিন পর আর পড়তে চায়নি, তাকে কিছুতে রাজি করানো যায়নি। মোটামুটি এভাবেই সাদিকের সংসার জীবন চলছিল। কোনোভাবেই আর কোনো উপায় না পেয়ে বিশ্বাস করে কাজিনদের সাথে শেয়ার করেছিল সে। তারা বিশ্বাস লুফে নিয়ে আরও বেশি যাতায়াত শুরু করলো। এর ফলে একটা জিনিস হলো, সাদিকের সামনে সবকিছু খুব সতর্কতার সাথে এড়িয়ে গেল। সামনাসামনি কিছু না হলেও সাদিকের আড়ালে চলল সেই জঘন্য খেলা, যার গুটি হয়েছিল অহনা, ফরিদা আর সাদিক। সে সময় নিজের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিল সে। সংসারের এসব কুট কাচারি নিয়ে মাথা ঘামানোর সময়টাও ছিল না। বিশ্বাস মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। সাদিকের বিশ্বাস ছিল তার প্রিয় ভাই বোনদের ওপর, ফরিদার বিশ্বাস ছিল ভাতিজা ভাতিজের ওপর, অহনার বিশ্বাস ছিল নিজের ভাবনার ওপর, আর সাদিকের কাজিনদের বিশ্বাস ছিল নিজেদের বুদ্ধির ওপর। সাদিকের কাজিনরা চেয়েছিল অহনাকে সরিয়ে মৌলি আর সাদিকের মিল করাতে। এই করতে চেয়ে এতগুলো জীবন এলোমেলো করে ফেলেছিল। দেশে পড়াশোনার পাঠ চুকিয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়তে বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল সাদিক। সুইজারল্যান্ডের মতো উন্নত দেশে স্কলারশিপ পেয়ে পড়তে যাওয়ার সুযোগ হাতছাড়া করেনি। তার উপর দেশের MBA ডিগ্রি ওখানে চাকরি পেতেও খুব সাহায্য করেছে। মোটামুটি চাকরি আর স্কলারশিপ একসাথে পেয়ে আর সময় ব্যয় করেনি সে। যাওয়ার মাস 3 আগে অনেক দৌড়ছাপ করে অহনার পাসপোর্টও বানিয়েছিল। স্পাউস ভিসা নেবে অহনাকে। ঘটনা শুনে সকলে রাগে ফেটে পড়ল, কারণ ফরিদার কান ভাঙাতে সাদিকের কাজিনদের সাথে সাথে তার আত্মীয় স্বজনরাও বিরাট ভূমিকা রেখেছিল। তাদের কারোরই অহনাকে পছন্দ ছিল না, তবে সব থেকে বেশি খেপেছিল সাদিকের সেই কাজিনরা। সাদিকের যাওয়ার দিনই সায়রা এসে থাকতে শুরু করলো। এরপর এক প্রকার ক্ষমতা খাটিয়ে অহনার ফোন নিজের কবজায় রেখে দিল। শুধু সাদিক কল দিলেই ফোনটা অহনাকে দিত। এরপর 2-4 মিনিট কথা বলার পর আবার ফোন হস্তান্তর হয়ে যেত। সবাই মিলে অহনাকে এত পরিমাণে ভঙ্গুর করে ফেলেছিল যে কোনোদিন প্রতিবাদ করার কথা কিংবা কারোর সাথে শেয়ার করার কথা মাথাতেও আসেনি। সবসময় মনে হতো তাকে দয়া করে যে থাকতে দিয়েছে এটাই তো অনেক। অহনার ভিসার প্রসেসিং শেষের দিকে ছিল। ঠিক তখনই শেষ পেরেক ঠোকা হয়। সবাই মিলে হাজির হয় সাদিকের বাসায়। অভিযোগ তোলে অহনার চরিত্র নিয়ে, প্রমাণ করে সে পরকীয়া করে বেড়ায়, মোবাইলে অনেক ছেলেদের সাথে রিলেশন করে বেড়ায়, আজে বাজে কথাবার্তা বলে। এর প্রমাণ তো মোবাইলে আছে। অহনা তো মোবাইলে তেমন কিছুই জানে না, তাই এসব দেখে শুনে হতভম্ব হয়ে গেল। ফরিদা কোমর ব্যথায় নিজের ঘর থেকে বেরি হয় না, তাই বাইরের খবর তার জানার কথা নয়। আর ভাতিজা ভাতিজির বদলে বাইরের কাউকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। তার উপর সেই মেয়েটা তার মনে এক বিষাক্ত অবস্থানে আছে। এসব সামনে আসার পর অহনার মাথা ঘুরে উঠল। বিশ্বাসের আড়ালে থাকা সকলের মুখোশ খুলে গেল এক লহমায়। অবশ্য খুলে গেলেই বা লাভ কি বা করতে পারবে সে? ফরিদা চূড়ান্ত খেপে গেল। কাউকে কিছু না জানিয়ে ওখানে ওই অবস্থাতেই বাড়ি থেকে বের করে দিল অহনাকে। তবে তার আগে সায়রা অহনার হাতের আংটিটা খুলে নিতে ভোলেনি। এটার ওপর অনেক দিনের নজর তার। অহনার মাথা পুরো আকাশ ভেঙে পড়ল। কান্নাকাটি করে অনুরোধ করে জোর গলায় সত্যিটা বলেও লাভ হলো না। সময়ের কাজ সময় না করলে লাভ হবে কিভাবে? বের করার ঠিক আগ মুহূর্তে সায়রা বেশ তাচ্ছিল্য নিয়ে বলেছিল, পুলিশের কাছে গিয়ে লাভ কিন্তু হবে না, সব প্রমাণ তোমার বিরুদ্ধে।
সুতরাং পুলিশে গিয়ে ফেসে যাওয়ার থেকে নিজের বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। অহনা স্তব্ধ হয়ে গেল। এত চালাক আর এত প্যাচালো মানুষদের সাথে ওর পেরে ওঠার কথা না। এসবে মিরাজের সামান্য দয়া হলো অহনার ওপর। নিজ দায়িত্বে ওকে মামার বাড়ি দিয়ে গেল। আর এ বাড়ির সকলে জানলো অহনা পালিয়েছে। সাদিক বিশ্বাস করেনি। অমন চুপচাপ আর ভদ্রমেয়ে এমন করতেই পারে না। ওকে বিশ্বাস করাতে মোবাইলের মেসেজের স্ক্রিন রেকর্ড পাঠানো হলো। তাতেও বিশ্বাস করলো না সাদিক। যে মেয়েটাকে ফোনের সামান্য ফাংশনও 2 দিন আগে নিজে শিখিয়েছে, সে এত তাড়াতাড়ি এত কিছু কিভাবে করতে পারবে? অহনা বাড়িতে গিয়ে সেই বেদনাদায়ক ঘটনাটা জানালো। তার ভাই আর নেই। একসাথে এতগুলো ব্যথা নিয়ে বেঁচে থাকা দুরূহ হয়ে উঠল ওর কাছে। আত্মহত্যা করার মতো সাহসী সে না। অন্যদিকে সাদিকের সাথে ভয়ে যোগাযোগ করছে না। অন্তত এই একটা মানুষের থেকে এসব শোনার সাহস তার নেই। অবশ্য যোগাযোগের কোনো উপায়ও ছিল না। আর তাছাড়া ভাই বোনদের বিশ্বাস না করে নিশ্চয়ই তাকে বিশ্বাস করবে না। মামা বাড়িতে তার জায়গা হয়নি। ওর আশ্রয় মা বাতলে দিল। নিজের কাছে রাখার ক্ষমতা তার নেই। তাই আশ্রয় হিসেবে বলল তাদের আগের বাড়ির কথা। অহনার বাবা বেঁচে থাকতে মোহাম্মদপুর থাকতো তারা। একই এলাকায় একজন বৃদ্ধা ছিলেন। কেক দাদি নাম দিয়েছিল সব বাচ্চারা। ওনার কেকের বিজনেস ছিল। অহনা তার কাছে কেক বানানো শিখেছিল। অনেক আশা নিয়ে সেখানে গেল। দাদি তাকে অনেক ভালোবেসে 2 হাতে আগলে ধরল। সেখানে থাকলেও সে ছিল প্রাণহীন এক জীবের মতো, যার বাঁচার আর কোনো কারণ নেই। জীবন চালনার সব আশা যখন শেষ, তখন আশার টিমটিমে জ্বলা আলো পূর্ণরূপে জ্বলে উঠল সুখবর নিয়ে। অহনা মা হতে চলেছে। নিজের সন্তানের ভবিষ্যতের জন্য এক বুক আশা নিয়ে শেষবারের মতো শ্বশুরবাড়ির দরজায় আসলো। সেখানে আবারও খুব জঘন্যভাবে বিতাড়িত হলো। ফরিদা 500 টাকার 4টা নোট হাতে গুজে দিল বাচ্চাকে মেরে ফেলার জন্য। বাচ্চাটা যদি সাদিকের হয়, তবুও এই নষ্টা মেয়ের গর্ভে জন্ম নেওয়া কাউকে তার ছেলের সন্তান হিসেবে মেনে নেওয়া অসম্ভব ও চূড়ান্ত অসম্মানের। সব হারিয়ে গর্ভের সন্তান নিয়ে আবার দাদির কাছে ফিরল সে। শুরু করলো নতুন জীবন। যাওয়ার সাথে সাথে সাদিকের আসা সম্ভব হয়ে ওঠেনি। তাই ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার শেষ হতেই অনেক কষ্টে 1 মাসের ছুটিতে দেশে ফিরেছিল। এরপর শুরু করেছিল নিজের উদ্যোগে অহনাকে খুঁজে সত্যিটা জানা। পাগলের মতো খুঁজতে শুরু করলো। ছেলের অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়ল ফরিদা। বিছানায় শুয়ে কাতরাতে কাতরাতে বলল, তোর বউ পালিয়েছে, অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। বিশ্বাস করছিস না কেন? সাদিক মুহূর্তকাল চুপ থাকলো। অসুস্থ মায়ের বারংবার করা অনুরোধ ফেলতে পারল না। মধ্যবিত্ত মানুষদের নিজের আগে পরিবারের কথা চিন্তা করতে হয়। বিরহে থাকাটা তাদের মানায় না। বাবা মায়ের আশা ভরসায় আর আঘাত না করে বলল, অহনা কোথায়? আমি তা জানি না মা। অনেক খুঁজেছি ওকে, আর ওর যাওয়ার কোনো জায়গা নেই, তাও খুঁজেছি। আমি জানি মা, তুমি অহনাকে পছন্দ করো না, তাই সব অভিযোগ বিশ্বাস করেছ। প্রমাণগুলো এমন যে অবিশ্বাসের জায়গাও রাখে না। তাও আমি অহনার থেকে সত্যিটা জানতে চাই। ওর পয়েন্ট অফ ভিউ আমার জানা প্রয়োজন। এত অপমান মেনেও যেখানে চুপ করে থেকেছে, সেখানে যখন এসব থেকে বের হওয়ার সময় আসলো, তখন এসব হয়ে গেল। মানা যায় না এগুলো। তবে তোমাকে কথা দিচ্ছি মা, যদি আর কখনো অহনা আমার কাছে আসে তাহলে ফিরিয়ে দেব না। যখন যে অবস্থাতে থাকে না কেন, ওর সব কথা শুনবই। সাদিক অসুস্থ মায়ের হাত ধরে কথা দিল, ফিরে গেল নিজের কাছে। মাহাদির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দুপুর 2টায়, আর সাদিক স্ত্রী আর ছেলেকে নিয়ে বেরিয়েছে সকাল 11টায়। হাত ধরে ঘুরে ফিরে লাঞ্চ করতে গেল হসপিটালের কাছে এক রেস্টুরেন্টে। ওখানে দেখা হলো মৌলির সাথে। তাও শুধুমাত্র অহনার সাথে দেখা হলো। সাদিক ওদের টেবিলে বসিয়ে কি একটা কাজে বাইরে গেছে। মৌলি অহনাকে দেখে হাসি মুখে এগিয়ে আসলো। তার সাথে একজন পুরুষ ছিল। কাছাকাছি এসে সাথের মানুষটির সাথে ওর পরিচয় করিয়ে দিল, আমার হাজব্যান্ড সাদিকুর রহমান সাদিক। মৌলি কি জন্য পরিচয় করিয়ে দিল তা জানে না অহনা। ও তো বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। সাদিক সাহেব মৃদু হেসে বলল, আপনাকে চিনি, আপনি তো অহনা। মৌলির কাছে আপনার অনেক গল্প শুনেছি। নেহাতি ফর্মালিটি নাকি বোঝা গেল না। না হলে মৌলি কারো কাছে নিশ্চয়ই ওর গল্প করবে না। অবশ্য করতেও পারে, তবে সেটা অবশ্যই অসম্মানজনকই হবে। মৌলি মাহাদিকে দেখে মৃদু হেসে বলল, এই পিচ্চি কি তোমার? অহনা নীরবে মাথা নাড়ল। বলতে মন চাইল, হ্যাঁ, আপনাদের ভাষ্যমতে আমার অবৈধ সন্তান, কিন্তু বলল আর কই। সাদিক ওদের দেখে দ্রুত আসলো। খানিক খোশ গল্প চলল ওদের মাঝে। তারপর বিদায় নিতে অহনা কৌতূহল চেপে ধরে রাখতে না পেরে বলল, মৌলিয়াপুর বিয়ে হয়েছে? সাদিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কেন? বিয়ে কি হওয়ার কথা ছিল না? অহনা মাথা নেড়ে বলল, ওই দিন আপনাদের এঙ্গেজমেন্ট হলো না, তাহলে এখন অন্য কাউকে বিয়ে করলো কেন? সাদিক হো হো করে হেসে উঠল। অহনা মজার কোনো কৌতুক বলেছে এমন করে হাসতে হাসতে বলল, এটা মৌলির পরানো আংটি ভেবেছিলে তাই না? জানতাম আমি, এজন্যই ভুল ভাঙাইনি। এত বছরে আংটির ডিজাইন কাহিনী তো ভুলেই গেছ। বলে আংটি খুলে আংটির পেছন দিকটা দেখালো সাদিক। স্পষ্ট অক্ষরে বাংলায় অহনা লেখা। এরপর পকেট থেকে অহনার আংটি বের করে সেটাও দেখালো। সেখানেও স্পষ্ট অক্ষরে সাদিক লেখা। সাদিক হাসি থামিয়ে চোয়াল শক্ত করে বলল,
আমি তোমাকে কখনো কাজ ছাড়া করিনি অহনা, অথচ তুমি এটা ফেলে রেখে চলে গিয়েছিলে। অবশ্য নিয়ে যাওয়া তো পসিবল ছিল না, তোমার তৎকালীন বয়ফ্রেন্ড জেলাসি ফিল করত। আংটি ফেলে রেখে যায়নি সে, হাত থেকে খুলে নিয়েছিল। কত কথাই তো জমে আছে তার মনে, সেসব কি প্রকাশ করতে পারবে? সব কথা কি প্রকাশ করা যায়? মাহাদি আলোচনায় দারুণ বিরক্ত হচ্ছিল। দুর্বল শরীরে আবার জ্বর এসেছে। মায়ের কোলে শুয়ে বিরক্তিতে কাচুমুচু করে আবার ঘুমিয়ে পড়ল। সাদিক আলগোছে অহনার হাত নিজের হাতে নিয়ে দ্বিতীয়বারের মতো আংটি পরিয়ে দিল। অহনা হাতের দিকে তাকিয়ে বলল, তাহলে বাইরে সাদিক আর মৌলির বিয়ে লেখা ছিল কেন? সাদিক কাঁধ নাচিয়ে বলল, ও নিজের কাছে প্রমিস করেছিল সাদিককে বিয়ে করবে, তাই ওর জন্য সাদিক খুঁজে বের করা হয়েছে। অহনা চাপা গলায় বলল, তাহলে আপনাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল কেন? অহনার প্রশ্নে সাদিক কপাল কুঁচকে বলল, এমন কৌতূহল আসল জায়গায় খাটানো যায় না? ওই জায়গাতে যে ফুপুরো ভাগ ছিল সেটা কি ভুলে গেছো? এখন একটা ফ্ল্যাটে আমরা থাকি আর একটা ফ্ল্যাটে আপুরা থাকে। অহনা চিন্তিত মুখে মাথা নাড়ল। পুরোটা বুঝলেও মাথায় ঢুকতে একটু সময় লাগলো। সাদিক অহনার কপালে টোকা দিয়ে বলল, এটা একাই চিন্তাভাবনা করে নিলে এমনই হয়। 6 বছর আগেও যে কাজ করেছে 6 বছর পরেও সে একই কাজটাই করলে। কথা বললে যে অনেক কিছু সমাধান হয়, আর তা বুঝবে কবে? গর্ধব একটা। বলেই খাবারের কথা বলতে উঠে গেল। অহনা কপালে টোকা দেওয়া জায়গায় হাত ঘষে চাপা দীর্ঘশ্বাস ফেলল। সে কী বা বলতো, আর বলার মতো উপায় কি রেখেছিল কেউ? মাহাদির ডক্টর, সাদিকের বন্ধু। অনেকদিন পর দুজনকে অবাক বিস্মিত। ডক্টরের নাম অনিন্দ, সাদিকের কলেজ জীবনের বন্ধু। তবে বন্ধুর ছেলে জেনে কিছুটা চিন্তিত দেখালো তাকে। মাহাদির চেক আপ করিয়ে কিছু টেস্ট লিখে দিল। সবকিছু নিজ হাতে সামলালো সাদিক। ওর স্বাভাবিক ভাব দেখে ডক্টর অনিন্দ একটু অবাক হলো। অহনার আড়ালে বলল, ভাবি তোকে কিছু বলেছে? বন্ধুর বউ বলে আগের সম্বোধন তক্ষুনি বাতিল করে এখন ভাবি বসিয়েছে। সাদিক ভ্রুকুচকে বলল, কি ব্যাপার? অনিন্দ খানিক ইতস্তত করে বলল, মাহাদির অসুস্থতা নিয়ে। কপালে চিন্তার ভাঁজ আরো গভীর হলো। উদ্বিগ্ন হলো বেশ। দুর্বল গলায় বলল, না বলেনি। আমার ছেলের কি হয়েছে? অনিন্দ উত্তর দিল না। সাদিকের উতলা ভাব দেখে কাঁধে হাত রেখে বলল, টেস্টের রিপোর্ট কাল দেবে, তুই কাল আসিস। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। এখন মনে হয় না সিচুয়েশন সুইটেবল। সাদিকের চোখে ভয় দেখা দিল। অনিন্দ আশ্বাস দিয়ে বলল, চিন্তা করিস না, এমন অসুস্থ হয়নি যে চিকিৎসা সম্ভব না। সাদিক দুর্বল গলায় বলতে চেষ্টা করল, তবুও। অনিন্দ হালকা হেসে বলল, ডোন্ট ওয়ারি ডিয়ার, মোমেন্ট এনজয় কর। ছেলের চিন্তা কাল করিস, আর ভাবিকে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করিস না। সাদিক মাথা হিলিয়ে জানালো। অনিন্দ শুধুমাত্র অহনার সাথে কিছু কথা বলল। সাদিক তখন ছেলেকে নিয়ে বাইরে বসেছিল। অহনা বের হলো ফ্যাকাশে মুখে। সাদিককে দেখে আরও চিন্তিত হলো। এরপরের পুরোটার সময় দুজনেই চুপ ছিল। একজনের বলার ইচ্ছা ছিল না, আর একজনের শোনার সাহস ছিল না। মাহাদির জ্বর যায় আসে করছে, সাথে ঠান্ডায় গলা বসে গেছে। সন্ধ্যার পর যখন সাদিক ছেলেকে কোলে বসিয়ে গল্পের বই পড়ে শোনাচ্ছিল, তখন হঠাৎই মাহাদির নিজের হাত সামনে ধরে ভয়ার্ত গলায় বলল, বাবা রক্ত। সাদিক থমকালো। ছেলের মুখ ভালো করে চেক করে বুঝলো নাক দিয়ে রক্ত পড়ছে। আর্ত গলায় ছেলেকে সাহস দিয়ে বলল, সমস্যা নেই আব্বু, আমারও এমন হয়। মাহাদি যাতে ভয় না পায় তাই এই মিথ্যেটা বলেছিল সে। এতে মাহাদি বেশ মজা পেল, সাথে তার ভয়ও দূর হলো। আগ্রহ নিয়ে বলল, তোমার কান দিয়ে রক্ত পড়ে? সাদিক চিন্তিত থাকলেও ছেলেকে বুঝতে দিল না। হালকা হাসার চেষ্টা আরও উৎসাহ দিয়ে বলল, হ্যাঁ বাবা, অনেকের তো চোখ দিয়ে পড়ে। চোখ দিয়ে পড়ে? দারুণ বিস্মিত হলো মাহাদি। সাদিক মাথা নেড়ে বলল, হ্যাঁ, ভ্যাম্পায়ারদের চোখ দিয়ে পড়ে। মাহাদি বাবার দিকে আগ্রহ ভরে তাকিয়ে বলল, ভ্যাম্পায়ার কি? সাদিক এবারে হেসেই ফেলল। তার ছেলের জন্য ভ্যাম্পায়ার উচ্চারণটা বেশ কঠিন হয়ে গেছে। উচ্চারণের সময় চোখ কুঁচকে অনেক কষ্ট করে উচ্চারণ করেছে। আদুরে ভঙ্গিতে ছেলের গালে চুমু দিয়ে বলল, ভ্যাম্পায়ার হলো যারা মানুষের রক্ত খায় তারা। বাবার কথা বুঝে মাথা নাড়ল সে। বিজ্ঞ ভঙ্গিতে চিন্তা ভাবনা করে বলল, তাহলে কি মশা ভ্যাম্পায়ার? না, ভ্যাম্পায়ার মানুষের মতো দেখতে হয়। তাহলে কি ডাক্তাররা ভ্যাম্পায়ার হয়? ওই ডাক্তার আঙ্কেলটার ওইখানে একটা ডাক্তার আন্টি ইঞ্জেকশন দিয়ে আমার রক্ত নিয়েছিল। আমার রক্ত নিয়ে কি ওরা ভ্যাম্পায়ারকে দিয়েছিল? ইঞ্জেকশন উচ্চারণও একইভাবে করল মাহাদি। সাদিক বুঝল এমন কঠিন কঠিন উচ্চারণ তার ছেলের জন্য আসলেই কতটা কঠিন। মুখে আসতে চায় না, তাও গাল ভরে উচ্চারণ করে। সাদিক মাহাদির মাথায় চুমু দিয়ে বলল, না বাবা, ওটা টেস্টের জন্য নিয়েছিল। তুমি অসুস্থ নাকি সেই টেস্ট করতে রক্ত নিয়েছে। মাহাদি মাথা নেড়ে আফসোসের সুরে বলল, কি বোকা, আম্মুকে জিজ্ঞাসা করলেই তো হয়, আমার আম্মু সব জানে। সাদিক মৃদু হাসল। ছেলের মাথায় চুমু দিয়ে উদাস গলায় বলল, হ্যাঁ বাবা, তোমার আম্মু অলরাউন্ডার।
মাহাদি মাথা নেড়ে স্বীকার করল, বাবা সব বোঝে। বই ছেড়ে টিভিতে কার্টুন চালালো মাহাদি। বাবার বুকে লেপ্টে কার্টুন দেখতে লাগলো। সাদিক চোখ মুদে ছেলের স্পর্শ অনুভব করতে লাগলো। এটাতে যে এতটা শান্তি লুকিয়ে আছে। বাবাকে অমনোযোগী দেখে মাহাদি গাল ফুলিয়ে ছোট 2 হাত দিয়ে সাদিকের গাল ধরে বলল, বাবা, আমরা হলুদ বাড়িতে ঘুরতে যাব। আজকে যেমন লাল বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তেমন। সাদিক হেসে উঠল। তার কাছে থাকা প্রিয় মানুষের মনোযোগ অন্যদিকে থাকলে তারও রাগ ওঠে। ছেলে এই বৈশিষ্ট্য নিয়ে নিয়েছে। হেসে উঠে মাহাদির ছোট হাত নিজের বলিষ্ঠ হাতে নিয়ে তাতে ঠোঁট ছুঁয়ে বলল, ঠিক আছে, আমার আর্টের বাড়ির মতো বাড়িতে। বাবাকে হলুদ বাড়ির আসল দৃশ্য বোঝাতে চাইল মাহাদি। যদিও আঁকানো এখনও সম্পূর্ণ হয়নি তার। খুব চেষ্টায় আছে শেষ করার, কিন্তু আর পারেই না করতে। সাদিক হাসি চেপে ছেলেকে আশ্বাস দিয়ে বলল, আচ্ছা, ওরকম ভাঙাচোরা হলুদ বাড়িতে আমরা থাকবো। মাহাদি গাল ফুলিয়ে বলল, না, ভালো বাড়ি, ওখানে আমরা অনেক দিন থাকবো। সাদিক মাহাদির ফুলা গালে টোকা দিয়ে বলল, ঠিক আছে, আমরা অনেক দিন থাকবো। আমি থাকবো, আম্মু থাকবে, তুমি থাকবে, আর আপু থাকবে। আপু বলতে মাহাদির সেই নিঃস্ব আপুকে বোঝালো সাদিক। বেয়াদব মেয়েটাকে কিছুতে তাদের ফ্যামিলিতে আনবে না। তাই একটু রাগী গলায় বলল, তোমার নিঃস্ব আপুকে আমি নেব না। মাহাদি বাবার বোকামিতে কপাল চাপড়ে বলল, উফ, নিঃস্ব আপু না তো, অন্য আপু, একদম বেবি আপু, সারাক্ষণ আমার সাথে থাকবে এমন আপু। মাহাদির স্মৃতিতে বেবি আপুর স্মৃতি অনেক গভীর। তাদের এক প্রতিবেশীর ছোট বাচ্চাকে দেখতে গিয়েছিল মাহাদি। মিষ্টি বাচ্চাকে কোলে নিয়ে দারুণ খুশি হয়েছিল, কিন্তু আফসোস কিছুক্ষণ থেকেই চলে আসতে হয়েছিল। সেদিন খুব মন খারাপ হয়েছিল তার। মাকে কতবার বলেছিল, অমন বেবি আপু আমাদের নাই কেন? মা কোনো উত্তর দেয়নি। কিছুদিন পর নিজে থেকে চুপ হয়ে গেলেও মনে আশা রেখে দিয়েছে। অনেক ভাবার পর মাহাদির বেবি আপুর ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলেছে সাদিক। হাসতে হাসতে বলল, মাহাদির তাহলে বোন চাই? মাহাদি কি বুঝলো কে জানে, জোরে জোরে মাথা দুলিয়ে বলল, হ্যাঁ, একদম বেবি আপুর মতো বেবি আপু চাই। খানিকক্ষণের এই কথাবার্তায় মাহাদির রক্তের ব্যাপারটা কখন ধামাচাপা পড়ে গেল কেউ বুঝতেই পারল না। রাতে মাহাদিকে ঘুম পাড়ানোর সময় অহনার নজরে রক্ত পড়েছিল। মাহাদির নাক দিয়ে আবার রক্ত পড়ছিল। ভেজা চোখে আলগোছে আঁচল দিয়ে রক্ত মুছে দিয়েছিল অহনা। সাদিক অনেক রাত পর্যন্ত অফিসের কাজ করবে জন্য নিজের পুরনো ঘরে গিয়েছিল। কাজ শেষে ঘরে ফিরতেই অহনাকে না দেখে বাইরে এসে দেখে অহনা বারান্দায় বসে আছে। সাদিক তেজি পা ফেলে অহনার ঠিক পাশ ঘেঁষে বসে। নীরবে কিছুটা সময় কাটার পর সাদিক হুট করে বলল, তোমার সমস্যাটা কি জানো অহনা? বারান্দার টিমটিমে আলোতে সাদিকের দিকে তাকালো অহনা, চোখে জিজ্ঞাসু দৃষ্টি। হঠাৎ তার আবার কি সমস্যা হতে যাবে? সাদিক সামনে দৃষ্টি রেখে বলল, তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারো না, না কখনো অভিযোগ করো আর না কখনো প্রতিবাদী করো। এসব কেন করো না জানো? অহনা জানতে কোনো প্রশ্ন করল না। এই কথা এখন কোন দিকে যাবে তা ভালোই বুঝতে পারছে সে। সাদিক নিজ থেকে বলল, কারণ তুমি ভিকটিম কার্ড প্লে করতে পছন্দ করো। নিজেই নিজের মতো কথা বানিয়ে নাও। সামনের মানুষটাকে ভাবার সুযোগই দাও না। সবসময় ভাবো আমার সাথে এটা হবারই ছিল, অথবা আমি যদি কিছু বলি তাহলে কি হবে, বলো তো দেখি কি হয়। অহনা চোখ সরিয়ে আস্তে করে বলল, আমি পারি না। সাদিক রেগে থমকে উঠল, তুমি পারো না? না, তুমি চেষ্টাই করো না। নিজেই নিজের মতো কথা বানিয়ে নাও। ইউ আর আ সাইকো। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে তোমার, ডক্টর দেখানো উচিত। ট্রিটমেন্ট করা খুব জরুরি। সাদিক বেশ উত্তেজিত হয়ে পড়ল। অহনা কি বলবে ভেবে পেল না। বলার মতো ভরসা তো কোনোদিন পাইনি, তাহলে বলবে কিভাবে? যাদের এতদিন হলো জানে চেনে বিশ্বাস করে, তাদেরকে বিশ্বাস না করে, তাদের দেওয়া প্রমাণে বিশ্বাস না করে কি তাকে বিশ্বাস করত? প্রসঙ্গ পাল্টালো সে। মাথার মধ্যে ঘুরঘুর করা প্রশ্নটা করতে বলল, সেদিন আপনার বিয়ে ছিল না, সেটা বলেননি কেন? বলে কি লাভ হতো? অহনা ব্যথিত স্বরে বলল, সাদিক লেখা দেখে ভেবেছিল আপনার বিয়ে। সাদিক মৃদু হেসে বলল, পৃথিবীতে কি আমার একার নামে সাদিক? মৌলি জেদ ধরেছিল সাদিক ছাড়া কাউকে বিয়ে করবে না। ও মানুষ চায়নি, নাম চেয়েছে, তাই ওকে সাদিক নামটা এনে দিয়েছে। দুপুরেও একই কথা বলেছিল সাদিক। অহনা নীরব রইল। সাদিক তর্জনী দিয়ে অহনার থুতনি ধরে মুখ তুলে বলল, মনের কথা মুখে না আনলে এমন কষ্টই পেতে হয়। সাইকো ওম্যান। মা হয়েছ, এখন ওমেনই হতে হবে। অহনার মনে পড়ল এর আগে অনেকবার এটা নিয়ে কথা শুনিয়েছিল সাদিক। কেন নিজের মতো কথা ভেবে নেয়? কেন কিছু প্রকাশ করে না? সরাসরি তো সাইকো গার্ল উপাধি দিয়ে দিয়েছিল। সাদিক অহনাকে ছেড়ে সামনে তাকিয়ে নিষ্প্রভ স্বরে বলে, অহনা, আর সময় ছিল মাত্র 2 মাস। তোমার ভিসার প্রসেসিং চলছিল, এই 2 মাস কি অপেক্ষা করতে পারতে না? অহনা মাথা নিচু করে ফেলল। কিভাবে বলবে? পরিস্থিতি ওকে সময় দেয়নি। সাদিক ওর নীরবতায় রেগে গেল। ধমকে উঠে বলল, কিছু বলছো না কেন? কথা বলতে পারো না? সাদিকের গর্জনে অহনা কেঁপে উঠল। ঠোঁট নাড়িয়ে আস্তে করে বলল, কি বলবো? তুমি তো কিছুই বলো না। কেন বলো না? কোথায় খুঁজিনি তোমাকে? পাহাড়, সমুদ্র, বস্তি, গ্রাম, কোথায় না খুঁজেছি? আর তুমি এসে পড়ে আছো এই মোহাম্মদপুরে, রেডিকিউলাস মোহাম্মদপুরে।
আমার কি জানার কথা ছিল তুমি এখানে বসে আছো? আমি কিভাবে 1 মাস ছুটি নিয়েছিলাম তা কেবল আমি জানি। প্রতিবার তুমি কেন ভেবে নাও আমি মৌলিকে বিয়ে করব? ও আমার পাস্ট। যেদিন থেকে তোমাকে মেনে নিয়েছি সেদিন থেকে মৌলিক চিন্তা বাদ দিয়েছি। কোনো জাহান্নামের মধ্যে ছিলাম আমি? একবারও জানতে চেয়েছো? না, নিজের মতো ভেবে নিয়েছো সবকিছু। চুপ করে আছো কেন? সব কথার পর এমন ধমকে না উঠলে কি হয় না? অহনা ভয় পেয়ে চুপ রইল। সাদিক অহনার হাত শক্ত করে চেপে ক্ষিপ্ত স্বরে বলল, তোমার নামে কি কি এসেছিল আমার কাছে তা কল্পনা করতে পারবে না। সবকিছুর পরেও আমি তোমার সাথে সরাসরি কথা বলতে চেয়েছি, কিন্তু হঠাৎ একদিন শুনি অহনা পালিয়েছে। হিউজ টাকা চুরি করে পালিয়েছে। সাদিকের স্বরে রাগ ছিল, ব্যথা ছিল, আফসোস ছিল। অহনা নিজেও ব্যথিত হলো। আমি পালাইনি, আমাকে পরিকল্পিতভাবে বের করে দিয়েছিল, আপনার জীবনে থাকতে দেয়নি। এগুলো তো অহনা বলতে পারতো, কিন্তু বরাবরের মতোই মুখে তালা লাগিয়ে রাখলো। 6 বছর কতটা লম্বা সময় জানো তুমি? কতটা ব্যস্ত দিনের আড়ালে চিন্তিত ঘুম না হওয়া রাত আছে জানো? সেসব দিনের কত ঘন্টা তোমাকে খুঁজতে ব্যয় করেছি জানো? তোমাকে খুঁজতে কত টাকা নষ্ট করেছি? ইউ হ্যাভ নো আইডিয়া। সব টাকা ফেরত দেবে। আমার অত টাকা হয়নি যে এতগুলো টাকা পানিতে ভাসিয়ে দেব। অহনার অনেক কিছু বলার ছিল, সেসব না বলে ফট করে বলে বসলো, কত টাকা? সাদিক আগুনের স্ফুলিঙ্গের মতো থপ করে উঠল। অহনার ঘাড় ধরে নিজের মুখোমুখি এনে বলল, টাকার গরম দেখাচ্ছ? 6 বছরের সব সময় ফেরত দিতে পারবে? অশান্তি, অপমান, ডিপ্রেশন সব ফেরত নিতে পারবে? চোখে চোখ রাখার মতো সাহস অহনার কোনো কালেই ছিল না। চট করে চোখ সরিয়ে ফেলল। সাদিক তাচ্ছিল্যের হেসে দূরে সরে বলল, 6 বছর পর ফিরে এসে কি বললে? স্ত্রী অনুমতি ছাড়া নাকি দ্বিতীয় বিয়ে করা যায় না? স্বামী থাকতে পরকীয়া করা যায় না? প্রমাণ দিতে পারবে? যেগুলো আমার কাছে এসেছে তার সব মিথ্যা, কোনো প্রমাণ তার কাছে নেই। মুখের কথা কে কবে বিশ্বাস করেছে? এই বিষয়ে কিছুই বলতে চাইল না সে। উঠে যেতে চাইলে সাদিক শক্ত হাতে হাত চেপে মুখোমুখি বসিয়ে রাগী গলায় বলল, তুমি আসলে দিতে চাওই না। যার যা ইচ্ছা ভাবার ভাবুক, তুমি নিজের মতো ভাবলেই হলো। কথায় যে অনেক কিছু সমাধান হয় তা আর কবে শিখবে? অহনা ঠকিল। ওর কিছুই বলার নেই, সত্যি কিছু বলার নেই। যেখানে বলে কোনো লাভ নেই সেখানে বলবেই বা কেন? জীবনে শুধু নিজের বাবাকে মনের কথা বলেছে, বাবা শুনে সমাধান দিয়েছে, না হলে মনোযোগ দিয়ে শুনে বিশ্বাস করেছে। বাবা মারা যাওয়ার পর মামা বাড়ির বাজে ব্যবহার মায়ের কাছে বলতে নিয়ে অনেক মার খেয়েছিল সে। এরপর যে মুখে তালা লেগেছে, আজ অবধি সেই তালা খোলেনি। অন্তত এটুকু তো বুঝেছে, যেখানে তার মূল্য নেই সেখানে কথা বলা বোকামি ছাড়া আর কিছুই না। সেই ঘটনার পর যদি ও প্রতিবাদ করত তাহলে জল আরো খোলা হতো। না জানি আর কি কি অভিযোগ আনত, সেগুলো ভুল প্রমাণ করার কোনো পদ্ধতি তো ওর জানা ছিল না। মোবাইল তার ছিল, নাম্বারও তারই ছিল। এখন সেখানে কে কি করেছে তা তো কেউ জানতে চাইবে না। অহনার নীরবতা দেখে প্রচণ্ড রাগলো সাদিক। হাত ছেড়ে ধাক্কা দিয়ে বলল, আমার ছেলেকে নিয়ে আমি চলে যাব, তারপর তুমি তোমার ভাবনা চিন্তা নিয়ে থাকো। অহনা পিলারের গায়ে সশব্দে বাড়ি খেল। বারান্দার সিঁড়ির ওখানেই বসেছিল তারা। ওর আর্তনাদের শব্দে সাদিক বিচলিত হতে জড়িয়ে ধরল অহনাকে। কাঁধে হাত বুলিয়ে ধীর গলায় বলল, সত্যিটা বলো অহনা, আবার সেই একই কথা। অহনা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ছাড়িয়ে চুপচাপ উঠে দাঁড়ালো। সাদিক রেগে গেল আবার। বলবে না তাহলে? অহনা মাথা নিচু করে ফেলল। সত্যিই বলতে চায় না। সাদিক নিজের এক হাত দিয়ে অহনার এক হাত চেপে আরেক হাত দিয়ে ওর থুতনি চেপে হিসে বলল, মাথা নিচু করেছো কেন? কি বোঝাতে চাচ্ছ? তুমি অন্যায় করেছো? আমার কাছে সে ছবি, ভিডিও, স্ক্রিনশট এসেছে, তার সবটাই কি সত্যি? অহনা তবুও চুপ করে রইল। ওর জেদ দেখে যা বোঝার বুঝল সাদিক। চোয়াল ছেড়ে দিয়ে বলল, এভাবে বলবে না, সাইকো গার্ল তুমি। ভুলে গিয়েছিলাম বলেই হাত ধরে টানতে টানতে ঘুমন্ত মাহাদির কাছে নিয়ে গেল। ওর গায়ের ওপর অহনার হাত রেখে বলল, ওর গায়ে হাত রেখে সত্যিটা বলো। আতকে উঠল অহনা। সাদিক ভীষণ সিরিয়াস। অনেকক্ষণ চেষ্টা করেও যখন কাজ হলো না তখন মোক্ষম চাল দিয়েছে। অহনা অসহায় চোখে অসুস্থ ছেলের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিল সবটাই বলবে। এর ফল যাই হোক ও বলবেই। কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে কথা দেন, আমার কথা অবিশ্বাস করলেও বাকি এই 2.5 মাস আপনি আমার ছেলেকে ছেড়ে কোথাও যাবেন না। অহনার ভয় এই এক জায়গাতেই। সব জানার পর যদি বিশ্বাস না করে, ওকে সাহায্য করতে না চায়, তাহলে ওর ছেলের কি হবে? 3 মাসের মধ্যে তো 2 সপ্তাহ হয়নি, এখনও বাকি অনেক দিন। সাদিক অহনার কপালে ঠোঁট ছুঁয়ে ভরসা দিয়ে বলল, কথা দিলাম, কোনো দিন ছেড়ে যাব না। অহনা ভরসা পেল নাকি জানা গেল না, শুধু বলে গেল নির্লিপ্তভাবে। এমন অনুভূতি ছিল যে মনে হলো এটা নিয়ে ওর কোনো চিন্তা নেই, আসলেই নেই। মাহাদির জন্মের পর ওর অতীত নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। ওকে কে কি ভাবলো সেটা ওর কাছে ফিকে হয়ে এসেছে। এগুলো ওর সাথে ঘটা নিছক কোনো ঘটনা ছাড়া আর এর কোনো মূল্য নেই। সাদিক সব শুনে অহনাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। মনে হলো হয়তো এক্ষুনি আবার কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে অহনাকে হারিয়ে ফেলবে। যাদের নিজের ভাই বোন ছাড়া কোনোদিন কিছু ভাবেনি, তারা ওর এত বড় সর্বনাশ করে ফেলবে তা কল্পনাতেও আসেনি। ওদের হয়তো শাস্তি দেওয়া উচিত তার, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলেও সে কিছুই করবে না। সৃষ্টিকর্তার ন্যায় বিচারের ওপর ওর সম্পূর্ণ আস্থা আছে, তাই তার হাতেই সব ছেড়ে দিল।